الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن إذا شئت سهلا. الحمد لله। ইতকন অনলাইন প্রি স্কুলের আমাদের দ্বিতীয় ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইবির পক্ষ থেকে কবির আনোয়ার। তো আজকের ওয়েবিনারটা মূলত আহ, আপনাদের আমরা কিছু মানে এই যে আমাদের গত আপনার আহ, মানে কিছুদিন যাবত যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এতে আপনাদের যে অসংখ্য কোয়েরিজ, হ্যাঁ মানে প্রতিদিন প্রায় হান্ড্রেডস অফ মেসেজ আমাদেরকে রিপ্লাই করতে হচ্ছে। তো এখান থেকে আমরা কিছু কমন মেসেজ যেগুলো আমরা সবচেয়ে বেশি পেয়েছি এবং খুব ইম্পর্টেন্ট, যেগুলো হয়তো আর অনেকের মাথাতেও এসেছে, আমাদের কাছে মনে হয়েছে, এই মেসেজগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, এগুলোর কোয়েরিজ গুলোর আনসার নিয়ে, এবং এরপর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটা নিয়ে আমরা আনসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে। তো প্রথমেই আমরা একটু আমাদের আহ, সংক্ষেপে বলি। তো বেসিক্যালি আমার পরিচয়টা আগে বলি। আমি হচ্ছি কবির আনোয়ার। আমি একাডেমিক্যালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি আমি 2015-তে। এরপর মালয়েশিয়া থেকে এমবিএ করেছি এবং বর্তমানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একজন ইঞ্জিনিয়ারদের ট্রেনার, মানে প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর ট্রেনার কনসালটেন্ট হিসেবে পেশাগত জীবনে কাজ করছি আলহামদুলিল্লাহ। ওকে। সো এটা হলো আমার একাডেমিক পরিচয়। আচ্ছা, এর বাইরে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি, যেটা এখন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, সেখান থেকে আমি ইসলামিক স্টাডিজে ব্যাচেলার্স করেছি এবং এখন একটা মাদ্রাসায় আমি আপনার শরিয়া গ্রাজুয়েশন কোর্সে আছি। এটা হলো আমার ইসলামিক স্টাডিজের সংক্ষিপ্ত পরিচয়। সো পেশাগতভাবে আমি একজন ইঞ্জিনিয়ার, ফুল টাইম ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তো এখন ইতকনের শুরুটা কিভাবে এটা নিয়ে একটু বলি। আলহামদুলিল্লাহ, ইতকনের শুরুটা হয়েছিল ইতকান ইনস্টিটিউট দিয়ে। মূলত ইতকনের শুরুটা, আপনারা যে প্রি স্কুল দেখছেন, এটা মূলত তারই একটা ব্রেইন চাইল্ড। হ্যাঁ, সো ইতকন ইটস নট সামথিং নিউ যে 2024 সালে এসে হুট করে একটা প্রি স্কুল শুরু হলো, বিষয়টা আসলে এমন নয়। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল 2020 সালের জুন মাসে। হ্যাঁ, প্রথম আমরা তিনজন, হ্যাঁ আমরা তিনজনই বুয়েট থেকে। বাকি দুইজন, একজন ছিল আমার ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এর, এবং আরেকজন ছিল ওয়াটার রিসোর্সের, আমার এক ছোট ভাই। আমরা তিনজন মিলে প্রথম, তখন কিন্তু এখনকার মতো এত এডটেক ছিল না, বা এখনকার মতো এত ইসলামিক ইনস্টিটিউশন তখনও হয়নি অনলাইনে। তো এই কোভিডের সেই সময়টাই তখন মূলত আমরা চিন্তা করি যে ঠিক আছে, আমরা অনলাইনে ইসলামিক এডুকেশন নিয়ে কিছু কাজ করতে পারি কিনা, বিশেষ করে সিরাত নিয়ে আমাদের যে একটা মোটিভেশন ছিল কাজ করার। হ্যাঁ, সিরাতের যে ম্যানেজমেন্ট বা লিডারশিপ স্কিল গুলো বিশেষভাবে ফোকাস করে। তো সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয় এবং 2020-এর ডিসেম্বর মাসে আমরা প্রথম আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সে রেজিস্ট্রেশন অ্যানাউন্সমেন্ট দিই। সেটাই আমাদের প্রথম কোর্স, এবং আলহামদুলিল্লাহ সেই 2021-এ জানুয়ারিতে এটা ক্লাস শুরু হয়, বা ফেব্রুয়ারিতে, এবং এটা 3টা ব্যাচ ইতিমধ্যে আমাদের সফলভাবে সম্পন্ন হয়। সামনে ইনশাআল্লাহ রোজার পর চতুর্থ ব্যাচ শুরু হবে। আর এর পাশাপাশি এই 4 বছরের জার্নিতে আমরা প্রায় 20টার মতো লাইভ কোর্স কমপ্লিট করেছি, যেটা আমাদের ওয়েবসাইটে এখনো রেকর্ডেড ভার্সনে কিছু পাওয়া যায়। আর বর্তমানেও আমাদের বেশ কিছু কোর্স রানিং আছে। হ্যাঁ, 1 বছর মেয়াদি কোরআন এক্সটেন্সিভ রানিং আছে, এবং সামনে আমাদের অ্যারাবিক এক্সটেন্সিভ আসতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। সো ইতকান ইনস্টিটিউট, এবং এর পাশাপাশিও আমরা কিছু জনকল্যাণ বা সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি। আমাদের 3টে মূল প্রজেক্ট আছে। একটা হলো রমাদানে ইফতার বিতরণ প্রজেক্ট, এটাকে আমরা বলি প্রজেক্ট ইফতার। আরেকটা হচ্ছে প্রজেক্ট ইতআম, যেটা হচ্ছে আপনার বন্যা বা এই ধরনের মানে সময়গুলোতে আমরা খাদ্য বিতরণের কিছু কাজ এটা আমরা করে থাকি। আরেকটা হলো আমাদের প্রজেক্ট ইলবাস, অর্থাৎ শীত বস্ত্র বিতরণের প্রজেক্ট। এবং এই প্রজেক্টগুলোর কোনোটার জন্যই আমরা কোনো ধরনের, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে কোনো ধরনেরই ডোনেশন বা অন্য কিছুই আমরা কখনো নিয়ে 4 বছরে আপনাদের বিভিন্ন কোর্সে রেজিস্ট্রেশন ফি এর যে একটা পার্ট, এটাই আমরা
আমাদের এই ডোনেশনের কাজগুলোতে খরচ, এর বাইরেও আপনার বিভিন্ন, যেমন কিছুদিন আগে আমাদের একজন পেশেন্টের চোখের অপারেশনের জন্য আমরা হেল্প করেছি আল্লাহর ইচ্ছায়। তো এটা আপনাদের রেজিস্ট্রেশন ফি এর একটা পার্ট থেকে আমরা এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, এবং নীতিগতভাবে আমরা ডোনেশন কালেকশনের এখনো কোনো পক্ষপাতী নই, বা আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের নেই, যে আমরা যেটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবে আপনাদের প্রদেয় যে রেজিস্ট্রেশন ফি এর ফান্ড থেকে আমরা করে থাকি, এর বাইরে আমরা কোনো ধরনের ডোনেশন নিই না। আচ্ছা, তো এই হলো আমাদের ইতকানের শুরুটা। এবং এখান থেকে এই 4 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক শীর্ষস্থানীয় আলেমদের সাথে আমাদের কাজ করা হয়েছে। আমাদের ইভিনিং টক নামে একটা সিরিজ ছিল, সেখানে অনেক জনপ্রিয় আলেম এবং দায়ীরা এসেছেন, কথা বলেছেন। এবং আমাদের আরেকটা উইং আমরা এবছর শুরু করেছি, ইতকান ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ, IMTR, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং আদর্শের আলোকে আমাদের কর্পোরেট জগতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ম্যানেজমেন্ট ও লিডারশিপ স্কিল এবং সফট স্কিলসকে তুলে ধরা। কারণ আপনি জানেন যে কর্পোরেট জগতে কেবলমাত্র স্টিভ জবস, জ্যাক মা, মানে এরাই যেন একেবারে পরম পূজনীয় একটা ক্যারেক্টার। হ্যাঁ, অথচ তাদের চাইতে অনেক উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনীতে ছিল। তো এটাকে আমরা কর্পোরেট দুনিয়ায় তুলে ধরতে চাই, যে হ্যাঁ, যে লিডারশিপ শিখতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখো, এবং ম্যানেজমেন্ট শিখতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছ থেকে শেখো। তো রিসেন্টলি আমরা 200 জন, 200+ অডিয়েন্স নিয়ে খুবই সাকসেসফুলি আলহামদুলিল্লাহ প্রফিটিক লিডারশিপ কনফারেন্স 2024 বিগত 16ই ডিসেম্বর আমরা করেছি মিরপুরে একটা কনভেনশন হলে। এবং আমরা সামনেও আগামী মাসেও আমাদের আরেকটা ওয়ার্কশপ আসতে যাচ্ছে, ডে লং ওয়ার্ক প্লেস এটিকেটস ফর মুসলিম প্রফেশনালস। হ্যাঁ, যে মুসলিম প্রফেশনালদেরকে কিভাবে আরো কাজের জন্য যোগ্য করে তোলা যায়, ওয়ার্ক প্লেসে যেন তাদের এফিসিয়েন্সি কোনো অংশেই মানে এতে কমতি না থাকে। যাতে মুসলিমদেরকে নিয়ে, বিশেষ করে দাড়ি টুপি লেবাস থাকলে মানুষের মনে একটা যে একটা নাক সিটকানো ভাব, হ্যাঁ, ওয়ার্ক প্লেসে, এই ধারণাটাকে আমরা দূর করতে চাই, যে মুসলিম নট অনলি প্র্যাকটিসিং মানুষ, বরং সে কাজের ক্ষেত্রেও পরিপূর্ণ দক্ষ এবং স্কিল্ড একজন মানুষ। তো এটা হলো আমাদের সেকেন্ড একটা উইং। এন্ড থার্ড আমাদের একটা উইং হচ্ছে ইতকন অনলাইন প্রি স্কুল, যেটা আমাদের যেটা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো। সো আমার এত লম্বা একটা ইন্ট্রোডাকশন দেওয়ার কারণ হচ্ছে যে আপনারাও একটু জানলেন যে আসলে কোন প্ল্যাটফর্মে আপনারা মানে আপনারা কোন প্ল্যাটফর্মের ব্যাপারে চিন্তা করছেন বা ভাবছেন, বা আপনাদের সন্তানকে কোন প্ল্যাটফর্মে দেওয়ার কথা চিন্তা করছেন। এজন্য আপনাদেরকে এই প্রতিষ্ঠানটার ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ড দিলাম। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি উই আর ওয়ার্কিং ফ্রম 4 ইয়ার্স, নট অনলি 4 মান্থ অর 2 মান্থ বা 1 মান্থ, যেটা আপনারা ফেসবুকে দেখছেন। ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকে চলুন আমরা তাহলে কথা বলি আমাদের যে উইংটা, এই প্রি স্কুলিং উইং নিয়ে। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রি স্কুল তো এই আর্লি এজে বাচ্চারা তো বাসায় থেকে পড়বে না, যে বাবা মা হচ্ছে সবচেয়ে বেস্ট টিচার তাদের জন্য, তাহলে কেন এইটা আপনারা অনলাইনে করছেন? বা বা প্রি স্কুল থেকেই তো স্কুলে যেতে হবে, এখন 3.5 বছরে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি নিচ্ছে, প্লে এর আগেও প্রি প্লে, তাহলে কেন এটা অনলাইনে কিভাবে হবে? এত ছোট বাচ্চা এটা কি অনলাইন, মানে কেন আপনারা শুরু করলেন, হোয়াই ইট বিগ্যান? হ্যাঁ, সো প্রথমে এটা আমাদের একটু ক্লিয়ার করা উচিত যে কেন। আমরা তো ধরেন শুধু ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়ে অনেক কাজ, হ্যাঁ, বা আমাদের এডটেক নিয়ে অনেকগুলো প্রজেক্ট, তো সেগুলো নিয়ে অলরেডি আমরা মানে খুব বিজি ছিলাম, বা এখনো আছি। হ্যাঁ, তাহলে কেন আসলে স্কুল উইংটা নিয়ে আমরা কাজ করতে চাইলাম? আচ্ছা, তো এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একজন শিক্ষকের সরাসরি সান্নিধ্যে থেকে একজন বাচ্চা সে যেভাবে শিখবে, এটা কি, কারণ শিক্ষা কেবলমাত্র কিছু তথ্য না যে বই পড়াই দিলে চলে গেল, বরং শিক্ষা হচ্ছে কি, যে একজন শিক্ষকের কাছে থেকে তার আখলাক, হ্যাঁ, তার আচরণ, তার ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার দৈনন্দিন যে আমল আখলাক সবকিছু দেখেই কিন্তু একটা বাচ্চার শিক্ষা অর্জিত হয়। হ্যাঁ, শিক্ষা কেবলমাত্র কোনো বইয়ের পড়া না, এটা তো সবাই পড়াতে পারে। একজন শিক্ষকের সার্বক্ষণিক সান্নিধ্যে থেকে একজন বাচ্চার সার্বিক শিক্ষা অর্জিত হয়। সুতরাং তো প্রথমে এটা একটা আমাদের পক্ষ থেকে ক্ল্যারিফিকেশন, যে যদি মানে আপনাদের কারোর জন্য অফলাইন প্রি স্কুল
অ্যাফোর্ডেবল হয়, আপনাদের ট্রান্সপোর্টেশন ইজি হয়, বাচ্চাকে ইজিলি নিয়ে যাওয়া আসা করতে পারছেন, বা আপনার কারিকুলাম ভালো লেগেছে, টিচার্স প্যানেল ভালো লেগেছে, আপনার জন্য এটা ফিনান্সিয়ালি খুবই অ্যাফোর্ডেবল, দেন আলহামদুলিল্লাহ গো ফর অফলাইন স্কুল। হ্যাঁ, এটা উইদাউট এনি হেজিটেশন, এবং আমরা এটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি যে অফলাইন স্কুলের কোনো বিকল্প হতে পারে না। আমরা কখনোই বলবো না যে আসেন ভাই আমরা অনলাইন স্কুল বিধায় আমরা অফলাইনের চেয়ে ভালো পড়াবো, আমরা অফলাইনের 100% বিকল্প, নো নেভার, আমরা এটা কখনোই ক্লেম করবো না। হ্যাঁ, কারণ আমাদের এটা টার্গেটই না যে যত বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে তত আমাদের লাভ, বিকজ কেন সব এটা আমাদের মূল ফোকাসটা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টিল এই 4 বছরে ইতকান ইনস্টিটিউট বলেন বা আইএমটিআর বলেন, এই উইং গুলো হচ্ছে আমাদের জন্য কাইন্ড অফ সো ফার নন প্রফিট প্রজেক্ট। হ্যাঁ, আমরা প্রত্যেকেই আমাদের রিজিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে আমরা ভিন্ন একটা সোর্স, আমাদের বলেন জব বলেন বা কেউ কেউ বিজনেস বলেন, উই আর ডিপেন্ডেন্ট অন দ্যাট। হ্যাঁ, সো আমরা ওই পরিমাণে এখান থেকে মানে এটার ওই সেন্সে আমরা মুখাপেক্ষী না যে যত বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি করতে হবে তত আমাদের লাভ, নো। ইটস আ নন প্রফিট প্রজেক্ট ফর দ্য ফাউন্ডার্স। আমি বলবো না যে এখানে কোনো এমপ্লয়ি নাই, কেউ বেতনভুক্ত না, কারণ এটা ছাড়া তো প্রতিষ্ঠান চলবে না। হ্যাঁ, কিছু এমপ্লয়ি থাকতে হবে, কিছু মানুষজন থাকতে হবে ফুল টাইম, তারা আছে। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, যদি আপনাদের জন্য অফলাইন অ্যাফোর্ডেবল এবং ইজি মানে সুন্দর কারিকুলামের ভালো টিচার্স প্যানেলের স্কুল আপনারা পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ গো ফর দ্যাট। হ্যাঁ, আমরা সেইটার বিকল্প না, ইতকন অনলাইন প্রি স্কুল সেইটার বিকল্প না, এটা প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে। এবং একটা বিষয় দেখেন, যেমন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে প্রি স্কুল কিভাবে, প্রি স্কুলেই তো স্কুলে দিতে হবে, প্রি স্কুল কিভাবে বাসায় সম্ভব? আসলে দেখেন, আমাদের জেনারেশনের কথা চিন্তা করেন। হ্যাঁ, আমাদের জেনারেশনে কিন্তু আমরা কি মানে কয় বছর স্কুলে গিয়েছি দেখেন তো, বা আমাদের ধরেন আর এক জেনারেশন আগে যান, দেখবেন 7 8 9 বছর বয়সী আমাদের জেনারেশনে ইউজুয়ালি 7 বছর বয়সী স্কুলে যেত। আমাদের আগের জেনারেশনে গেলে দেখবেন তারা 8 বছর 9 বছর স্কুলে যেত। তার মানে কি 8 9 বছর পর্যন্ত তারা কি করতো, একদম মানে বাসা থেকে শুধু খেলাধুলাই করতো না। আমরা কি করেছি, আমরা মানে সমস্ত বর্ণমালা, রিডিং পড়া বা এই জিনিসগুলো কিন্তু আমরা বাসা থেকে শিখে কি করেছি, 7 বছর বয়সে মানে আমরা সরাসরি স্কুলে যেতাম। হ্যাঁ, তো এই যে এখন যে 3.5 বছর বয়সে স্কুলে ভর্তি হচ্ছে ট্রেনটা, হ্যাঁ 3.5 4, তো 3.5 থেকে 7 এই টাইমটা আমরা কি করেছি, আমরা আমাদের বাসায় প্রি স্কুলিং করেছি, আমাদের আব্বা মা পড়িয়েছে। এবং আমার মনে হয় যে ওই জেনারেশনের বা আমাদের জেনারেশনের ক্ষেত্রে এটাই সত্য ছিল। হ্যাঁ, তখন তো আর 3.5 4 বছরের স্কুল ছিল না, যেটা নতুন ট্রেন্ড বলতে পারেন আপনি বিগত 15 20 বছরের মধ্যে বা আরো কম সময়ের মধ্যে এই ট্রেন্ডটা আসছে। হ্যাঁ, তো হ্যাঁ, প্রি স্কুল বেসিক্যালি বাসায় করার বিষয়, প্রি স্কুল স্কুলে এসে করার বিষয় না, প্রি স্কুল বাসায় করার বিষয় এবং বাবা মার কাছে করার বিষয়। একজন বাচ্চার আর্লি এডুকেশনে হাতে খড়ি হবে বাবা মার হাতে। আপনি আমাদের সালাফদের জীবনী দেখেন, সমস্ত বা মেজরিটি সালাফের জীবনী পাবেন তারা হিফজ হয়েছে, হাফেজ হয়েছে তাদের মায়ের কাছে অথবা তাদের বাবার কাছে। হ্যাঁ, তারা প্রথম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছে তাদের বাবার কাছে বা চাচার কাছে অথবা মায়ের কাছে। হ্যাঁ, এটাই ছিল আমাদের সালাফদের সুন্নাহ যে হাতে খড়ি হবে পড়াশোনার বাবা মায়ের কাছে। কিন্তু আমাদের এই বর্তমান সমাজের বাস্তবতা বা আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে তাকালে দেখবেন যে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে সে নিজে পড়াবে। এমন কোনো বাবা মা চায় না যিনি বলবেন না আমি আমার সন্তানকে পড়াতে চাই না, আপনারা পড়িয়ে আমাকে উদ্ধার করেন, কেউ বলবে না এটা। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে নিজে পড়াবে। এবং কিন্তু সমস্যাটা কোথায় বাধে, সমস্যা বাধে প্রথমত হয়তো বাবা মা উভয়ই চাকুরিজীবী, রাইট? এবং এটা আমি কোনো বানিয়ে কথা বলছি না বা আপনাদেরকে কনভিন্স করার জন্য বলছি না, এই প্রবলেমগুলো আমাদের কাছে এসেছে বিধায় এগুলো হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। আমরা যখন 6 মাস আগে থেকেই বা আরো প্রায় 1 বছর আগে থেকে কেবল চিন্তা করছিলাম যে একটা অনলাইন প্রি স্কুলের প্রয়োজনীয়তাটা কেমন, তো আমরা যখন আমাদের কাছের অভিভাবকদের সাথে কথা বলেছি বা আমাদের কোর্সের বিভিন্ন পর্যায়ে আলাপ করেছি, তখন এই পয়েন্টগুলো উঠে এসেছে। এজন্য শেয়ার করছি আপনাদের কাছে এবং এই জন্য মূলত উদ্যোগটা নেওয়ার আমরা সাহস পেয়েছি। হ্যাঁ, যে বাবা মা উভয় চাকুরিজীবী, তো ছোট বাচ্চাটাকে কি করছে, তারা ভাবছে যে একেবারেই 4 বছরের একটা বাচ্চা অ্যাটলিস্ট সে যদি তার আর্লি এডুকেশনটা বাসায় হয়ে যেত
তাহলে আমরা একটু বড় হলে ওয়ানে তাকে নিয়ে যাওয়া আসা করতাম কোনো স্কুলে। হ্যাঁ, একেবারে 4 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া আসা করা এটা খুব ডিফিকাল্ট। ওকে, এটা একটা ইস্যুস ছিল। আরেকটা ইস্যুস হচ্ছে যে বাবা মার মন টানছে না এই ছোট বাচ্চাটাকে স্কুলে পাঠাতে, হ্যাঁ, তার শৈশবটাকে এত দ্রুত নষ্ট করে দিতে। হ্যাঁ, ও বাসায় থেকে একটু কমফোর্টেবলি পড়াশোনা করুক, কিন্তু কিভাবে পড়াবো ওকে এটা বুঝতে পারছি না। ওয়াল্লাহি প্রচুর সংখ্যক কোয়ারিজ আসছে আমাদের কাছে যে আপনারা আপনাদের টেক্সট বইগুলো বা কারিকুলাম গুলো দিয়ে দেন এবং আমাদেরকে ট্রেন আপ করেন যে আমরা পড়াতে চাই। এবং আমাদের এটাও আমাদের পরিকল্পনায় রয়েছে। প্যারেন্টসদেরকে ট্রেন আপ করা, যদি তারা আপনারা পড়াতে চান আপনাদের বাচ্চাকে, ইটস ভেরি গুড, আমরা সবকিছু প্রোভাইড করবো, আপনারা পড়াতে পারেন। কিন্তু এটা আমরা প্রথমে চিন্তাও করেছিলাম, বাট পরে আমরা দেখলাম যে এটার চাইতে ওই রেসপন্সটাই বেশি। হ্যাঁ, যে ফুল অনলাইন স্কুলে দেওয়ার, এই জন্য আমরা ওইটা থেকে সরে এসেছি। বাট ওইটা আমাদের পরিকল্পনায় আছে, ইন ফিউচার যদি আমরা দেখি যে আরো আবারও মানুষ এটা চাচ্ছে, আমরা এটা করবো ইনশাল্লাহ। কারিকুলাম দিয়ে দিব এবং প্যারেন্টসদেরকে আমরা পড়াবো, প্যারেন্টসদেরকে ট্রেন আপ করবো, প্যারেন্টসরা বাচ্চাকে পড়াবে যে কিভাবে পড়াতে হয়, এটাও আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে। সো এইটা একটা ইস্যু যে প্যারেন্টসরা চায় বাড়িতে থেকে আর্লি এডুকেশনটা হোক, এত ছোট বয়সে স্কুলের প্রেশারে না দিতে, কিন্তু কিভাবে এগোবে, কোন বই পড়াবে, কোন টেক্সট পড়াবে, এটা হচ্ছে না। আরেকটা গ্রুপ অফ প্যারেন্টস আছে যারা বলছে যে আমার বাচ্চা সব কিছুই আমার কথা শোনে, কিন্তু পড়তে বসলে আর পড়তে চায় না আমার কাছে। হ্যাঁ, মানে খুবই ভদ্র, মানুষের বাসায় গেলে সব জায়গায় আমি যা বলি সব কথা শুনে, শুধু পড়বে না, পড়া বাদে বাকি সব কথা শুনবে। হ্যাঁ, ফাইন। সো আমি বুঝতে পারছি না, আমার বাচ্চা খুবই ভদ্র, চঞ্চলও না, দুষ্টুও না, কিন্তু কিভাবে পড়া আমার কাছে পড়তে চায় না। ঠিক আছে। এবং আরেকটা বড় সমস্যা এবং কোয়ারিজ ছিল প্রবাসী প্যারেন্টসদের, যেহেতু আমাদের অনেক স্টুডেন্টরা দেশের বাইরে। তো তারা বলছেন যে এখানে ইসলামিক স্কুলগুলো অ্যাফোর্ডেবল না, এত হাই প্রাইস, এবং এখানে আপনার বলছে যে নর্মাল যে গভর্নমেন্ট স্কুলগুলো, এগুলো তো আপনারা জানেন যে ইউরোপ আমেরিকায় ধরেন এলজিবিটি সহ আরো সব গার্বেজ দিয়ে ভর্তি। তো আমরা এখানেও পড়াতে পারছি না, এবং অনলাইন ইসলামিক স্কুল অ্যাফোর্ড করতে পারছি না। হ্যাঁ, আমরা রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং ইসলামিক স্কুল অ্যাফোর্ড করতে পারছি না, তাহলে আমাদের সমাধান কি? আমাদের সমাধান বাড়িতে। বিশ্বাস করেন, আমাদের এক আন্টি উনি বলছেন যে আমার মেয়েকে, উনি সম্ভবত স্কটল্যান্ড বা উম, আমেরিকায় থাকেন, আমার ঠিক খেয়াল আসছে না কোন দেশে। উনি বলছেন যে আমার কোনো সার্টিফিকেট, বোর্ড অ্যাপ্রুভাল কিচ্ছু লাগবে না, আই জাস্ট নিড দ্য এডুকেশন, আপনারা প্লিজ এটা ক্লাস 10 পর্যন্ত কন্টিনিউ করেন, আমি আমার মেয়েকে অনলাইনে ক্লাস 10 পর্যন্ত পড়াতে চাই। হ্যাঁ, আমরা বলেছি যে সোফার আমাদের এখন তো পরিকল্পনা নাই, বাট অ্যাটলিস্ট আপনি প্রি স্কুল দিয়ে শুরু করেন, তো আলহামদুলিল্লাহ। বাট মানে এই ধরনের ডেসপারেট আমাদের প্রবাসী প্যারেন্টস যারা আছে, চিন্তাশীল, যারা হয়তো ইসলামিক স্কুল অ্যাফোর্ড করতে পারছে না, হ্যাঁ, তারা একটা ভালো অনলাইন ইসলামিক সোর্সের জন্য ডেসপারেট। হ্যাঁ, অনেক অনলাইন ইসলামিক স্কুল বা অনলাইন হোম স্কুল আছে, বিশেষ করে আমেরিকাতে, কিন্তু আমি দেখলাম যে ওদের সরকার থেকে স্বীকৃত, সরকার স্বীকৃত অনলাইন স্কুল, একেবারে আপনার ও লেভেল এ লেভেল পর্যন্ত। হ্যাঁ, মানে নার্সারি থেকে এ লেভেল পর্যন্ত একটা বাচ্চা অনলাইনেই পড়বে, এটা ওদের অনলাইন স্কুল বোর্ড আছে এবং এখান থেকে সার্টিফিকেশনও হয়। কিন্তু সমস্যা তো ওটাই, যেটা তো ইসলামাইজড কারিকুলাম না। হ্যাঁ, দিল না বাইরে, বাইরের পরিবেশ থেকে মুক্ত থাকলো, কিন্তু যে গার্বেজ গুলো মাথার মধ্যে ঢোকাবে, এগুলো তো আসলে বইয়ের মধ্যেই, ওদের কারিকুলামেই তো গার্বেজ গুলো ঢোকানো হচ্ছে না ইউরোপ আমেরিকায়। তো ওখানেও তারা পড়াতে পারছে না। হুম। আচ্ছা, তো এই জন্য একটা ইসলামাইজড কারিকুলামের অনলাইন স্কুল তাদের একটা খুব দীর্ঘদিনের চাহিদা ছিল, এবং আমাদের কাছে একটা তাদের দাবি ছিল। সো এই যে বিভিন্ন টাইপ অফ প্যারেন্টস এর নিড গুলোকে সামনে রেখে আমরা সাহস করলাম যে ওকে, লেটস স্টার্ট অ্যান অনলাইন প্রি স্কুল। ঠিক আছে, আমরা এখনই প্রি স্কুল বলছি, বিকজ আমরা স্টিল আমাদের এই সিদ্ধান্ত নেই যে আমরা 1 2 3 4 কন্টিনিউ করব। ইট ডিপেন্ডস, আপনারা প্রি স্কুল শেষ করার পরে যারা এখানে শেষ করবেন, আপনাদের রেসপন্সের উপরে এটা নির্ভর করবে, এবং আর অনেক বিষয়ের উপরে নির্ভর করবে, সেটা আমি আজকে কথা বলতে চাই না। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে মূলত আমরা প্রি স্কুলিংটা অনলাইনে নিয়ে আসার চিন্তা করলাম। ঠিক আছে। ওকে। সো আমি আসলে একটু টানাই কথা বলে যাব, এবং আপনাদের কোশ্চেন গুলো একেবারে লাস্টে আমি নিব সবগুলো। হ্যাঁ, সো দ্যাট আপনাদের যাতে মানে এখন আপনাদের কোশ্চেন নিলে মাঝখানে যেটা হবে যে হয়তো সেটা আমি একটু পরেই বলবো, সো রিপিটেশনটা হবে।
আচ্ছা, তো এই হলো একটা বিষয়। সুতরাং মানে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে প্রি স্কুল কেন অনলাইনে নিয়ে আসার দরকার পড়লো। হ্যাঁ, কেন? সো এটা কোনো শখের বশে কোনো সিদ্ধান্ত না যে ঠিক আছে আমরা সবই অনলাইনে হচ্ছে, প্রি স্কুলটা অনলাইন হয়ে যাক, বরং এটা আমাদের স্টুডেন্টদের, আমাদের পরিচিত জনদের, অনেক অভিভাবকের একটা চাহিদা এবং একটা দাবি। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের মোস্ট কমনলি আস্কড কোয়েশ্চেন্স আমাদের পেজে বা আমাদের গ্রুপগুলোতে, আমাদের ফোনে, হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো এসেছে। একটা প্রশ্ন হচ্ছে ক্লাসে কতজন করে স্টুডেন্ট থাকবে, কারণ অফলাইন ক্লাসে একজন টিচার তো অনেক স্টুডেন্টকে মেনটেন করতে পারে, বাট অনলাইনে তো এটা ভেরি ডিফিকাল্ট না? আচ্ছা, আমরা আমাদের যে সর্বশেষ সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসে সর্বোচ্চ 20 জন স্টুডেন্ট থাকবে, এবং আমরা প্রথম ব্যাচ আমরা 20 জন নিয়েই শুরু করব। আমরা এর বেশি হলে আমরা রেজিস্ট্রেশন স্টপ করে দিব। আমাদের দরকার নাই বেশি স্টুডেন্টের, বাট উই ওয়ান্ট টু এনশিওর কোয়ালিটি। আমরা 20 জন নেয়ার পরে ধরেন এই 6 মাস আমরা 20 জনকে নিয়েই ক্লাস করব। হ্যাঁ, এই ব্যাচ আর কেউ অ্যাড হবে না। জাস্ট 20 জন, প্লেতে 20 জন, নার্সারিতে 20 জন। ওকে, ফাইন। সো আমরা যদি দেখি যে আলহামদুলিল্লাহ ইটস ম্যানেজেবল, এবং 20 জন ইনশাল্লাহ ম্যানেজেবল, বাট এবং আপনাদের ফিডব্যাকও ভালো, এবং আমাদের অ্যাসেসমেন্টে যদি দেখি না বাচ্চারা প্রোগ্রেস করছে, আসলে ইন্টারাকশন হচ্ছে শিক্ষকের সাথে, শিখতে পারছে, এনজয় করছে, ঠিক আছে, তাহলে আমরা হয়তো নেক্সট ব্যাচে 25 পর্যন্ত আমরা ট্রাই করে দেখতে পারি। 20 জন যদি ইজিলি ম্যানেজেবল হয় আমরা 25 পর্যন্ত ট্রাই করতে পারি। বাট সেক্ষেত্রে আবার তখন আমাদের চিন্তা থাকবে যে সেকশন করে দেওয়ার জন্য। হ্যাঁ, 25 বা 30 হলে তখন দুইটা সেকশনে 15 15 করে, মানে যাতে একজন টিচারের একটা ক্লাসে 15 থেকে 20 জনের বেশি থাকবে না। যদি 30 জন ভর্তি হয়, ইট উইল বি ডিভাইডেড ইন টু সেকশন। ধরেন বাংলা ক্লাস, বাংলা প্লেতে 30 জন ভর্তি হয়েছে মনে করেন। সো বাংলা ক্লাস তখন দুইটা জুম আইডিতে আলাদা আলাদা করে হবে, 2 জন ম্যাডাম নিবেন। একজন নিবেন রোল 1 থেকে 15 ক্লাস, একজন নিবেন রোল 16 থেকে 30 ক্লাস। একই বই, একই কারিকুলাম, সবকিছুই সেম। আমাদের স্কুলে যে এরকম সেকশন থাকতো না, ক শাখা, খ শাখা, এরকম আমরা সেকশন করে দিব তখন। হ্যাঁ, যে 15 জন করে এক একটা সেকশনে। মানে মোদ্দা কথা, কোনোভাবেই একজন শিক্ষকের অধীনে 20 জনের বেশি স্টুডেন্ট যাবে না। কারণ তাহলে তিনি প্রত্যেকের সাথে কথা বলা, প্রত্যেকের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, প্রত্যেকের প্রবলেম গুলো বোঝা, এটা তখন তার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে? তো আমরা তখন আবার এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি আমরা যে টিচার প্যানেল ঠিক করেছি তাতে উই হ্যাভ এনাফ ব্যাকআপ টিচার, সো দ্যাট ইন কেস যদি দুইটা সেকশন করতে হয় সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের তাহলে সর্বোচ্চ 20 জন করে প্রথম ব্যাচের জন্য প্লে নার্সারিতে 20 জন করে স্টুডেন্ট থাকবে। আর এবং আপনারা হয়তো অলরেডি শুনেছেন যে আমরা কেজিটা আপাতত করছি না, মানে কেজিটা আমরা করব যারা নার্সারি শেষ করে সামনে বছর কেজিতে উঠবে তাদেরকে নিয়ে আমরা কেজিটা শুরু করব। হ্যাঁ, কেজিতে আমরা আর অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্তটা অফ করেছি। সো কেজিতে আমরা আপাতত অ্যাডমিশন নিব না, আমরা অ্যাডমিশন নিব প্লে এবং নার্সারিতে। এবং কেজি আমরা পড়াবো না তা না, বাট যারা নার্সারি শেষ করে সামনে বছর তাদেরকে আমরা কেজিতে পড়াবো। হ্যাঁ, এবং তখন হয়তো আমরা কেজির অ্যাডমিশনটা নিতে পারি, বা তখন চিন্তা করে দেখবো। বাট এই মুহূর্তে আমরা, কেউ যদি বলেন যে আমি তো প্লে নার্সারি পড়িয়েছি, কেজিটা একটু এখানে পড়াতে চাচ্ছি, সো এখন আমরা আসলে এটা চাচ্ছি না নিতে। হ্যাঁ, ওকে, ফাইন। সো প্লে এবং নার্সারি। আচ্ছা, এখন আরেকটা খুব বড় প্রশ্ন আপনাদের, সেটা হচ্ছে যে আমার এই যে ডিভাইসের যুগে, স্ক্রিন এডিকশনের যুগে আমার বাচ্চা কি ডিভাইস আসক্ত হয়ে পড়বে না, বা আমার বাচ্চা কি স্ক্রিন আসক্ত হওয়ার ঝুঁকি নেই? খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং খুবই লজিক্যাল কোয়েশ্চেন। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের এমন কেউ নাই যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন, বা অ্যাটলিস্ট যারা অনলাইন ইউজ করেন, আপনাদের বাসায় ল্যাপটপ অথবা ডেস্কটপ নেই এমন কেউ নাই। তো আমরা সব সময় রেকমেন্ড করছি, করে যাব যে অনলাইন স্কুলে ক্লাসগুলো আপনার বাচ্চাকে ল্যাপটপে অথবা ডেস্কটপে করাবেন, মোবাইলে না। এটা হলো ফার্স্ট শর্ত। যারা আপনারা ভর্তি হওয়ার কথা ভাবছেন, ভর্তি করানোর কথা চিন্তা করছেন, বা করিয়েছেন অলরেডি, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা অলরেডি ভর্তি করিয়েছেন, প্রায় 10 জনের মতো এডমিশন হয়েছে, আমি তাদের অনেক গার্ডিয়ানকে দেখতে পাচ্ছি নামের মধ্যে।
তারা করিয়েছেন, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে 1 নম্বর শর্ত হচ্ছে বাচ্চাকে মোবাইলে ক্লাস করাবেন না। আইদার ল্যাপটপে আপনি ওপেন করে দিবেন, ডেস্কটপে, এবং বাচ্চার ক্লাসের সময় বাচ্চার মাকে পাশে থাকতে হবে। আমি বাবাকেও বলবো না, বিকজ আমাদের ক্লাসগুলো বেশিরভাগ উস্তাজারা নিবেন। দিনিয়াত ক্লাসটা শুধুমাত্র উস্তাজ নিবেন, মাঝে মধ্যে ওটা উস্তাজারা নিবেন। বাকি যেহেতু প্রি স্কুল লেভেলে একটা আর্লি স্টেজে সাধারণত সিস্টাররা একটা ভালো হ্যান্ডেল করতে পারেন বাচ্চাদেরকে, আমাদের ক্লাসগুলো কিন্তু উস্তাজারা নেবেন। তো যেহেতু এখানে কণ্ঠের একটা পর্দার বিষয় রয়ে যায়, তো এই জন্য আমি অনুরোধ করব যে বাচ্চার মাকে বাচ্চার পাশে থাকতে হবে ক্লাসের সময়, নট বাবাকে। এবং পাশে থেকে বাচ্চাকে হেল্প করতে হবে। ধরেন আপনি তাকে মিটিংটা ওপেন করে দিলেন, টিচার হয়তো কোনো কিছু আঁকাইতে বলছে, সে হয়তো বুঝতে পারছে না, তাকে পাশ থেকে একটু গাইড করা। হ্যাঁ, এভাবে তাকে গাইড করতে হবে পাশে থেকে। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে যে মোবাইলে ক্লাস দিবেন না, ল্যাপটপে ডেস্কটপে, কারণ সে ল্যাপটপ বা ডেস্কটপ সে নিজে অপারেট করতে পারবে না এবং এটার প্রতি তার কোনো আকর্ষণও নাই। মোবাইলের প্রতি যে আকর্ষণটা তৈরি হয়, একটা বাচ্চাকে আপনি ডেস্কটপের সামনে বসিয়ে রাখলে ওর মধ্যে আকর্ষণ তৈরি হবে না, কারণ এটা তার জন্য ইউজ না, যে মানে ইজি না এটা ইউজ করা। হ্যাঁ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এর পরেও পাশে বাচ্চার মাকে থাকতেই হবে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো শুধু এমন না যে ক্লাস চলছে, সে ধরেন ধরে নিলাম পাশে কেউ নাই, সে একা একা ব্রাউজিং করছে বা সামথিং, যদিও 4 বছরের একটা বাচ্চার ব্রাউজিং করতে পারার কথা না, বাট ধরে নিলাম সে ধরেন ইউটিউবে গেছে ব্রাউজিং করছে। এটা সম্ভব না, কারণ আমাদের ক্লাসগুলো হবে ধরেন এক একটা 30 মিনিটের ক্লাস, এর মধ্যে প্রথম 5 মিনিট শেষ 5 মিনিট কুশল জিজ্ঞেস করা, সবাইকে একটু এনগেজ করা, আইস ব্রেকিং এ চলে যাবে। মূল পড়া হচ্ছে 20 মিনিট, এবং এই 20 মিনিট হবে খুবই এনগেজিং টাইম। বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের, এটা কোনো গদ বাঁধা লেকচার দিয়ে চলে গেলাম এরকম না, হ্যাঁ, বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেওয়া, সেগুলো কিভাবে করবে স্ক্রিন শেয়ার করে আমাদের ম্যাডামরা এগুলো বোঝাবেন, পুরো স্ক্রিনে ড্র করবেন তাদেরকে, মানে যতটা সম্ভব অফলাইন ক্লাসের একটা টাচ দেওয়ার চেষ্টা থাকবে, এবং বাচ্চাদেরকে কল করবেন। হ্যাঁ, তাদেরকে ক্লাসের মধ্যে অনেক কিছু করিয়ে নিবেন বা বলিয়ে নিবেন। সো এখানে প্রত্যেকেই ফুল ক্লাসের মধ্যেই তাকে অ্যালার্ট থাকতে হচ্ছে। এবং যে হোমওয়ার্ক গুলো থাকবে, যে অ্যাক্টিভিটি বেসড হোমওয়ার্ক গুলো থাকবে, যে এই এই জিনিসটা তোমাকে তৈরি করতে হবে, এটা হতে পারে আর্ট, হতে পারে ক্রাফটিং, হতে পারে পেইন্টিং, হতে পারে কোনো সেন্সরি অ্যাক্টিভিটিস, কিংবা কোনো স্টোরি টেলিং বা যে কোনো কিছু। হ্যাঁ, বা তো এগুলো তো তাকে বুঝতে হবে, না তো সে পারবে না করতে। তো এই জন্য ক্লাসের পুরো সময়টাই সে বাধ্য হচ্ছে ক্লাস নিয়ে এনগেজ থাকতে। হ্যাঁ, তো অন্যদিকে কোনো যাওয়ার সুযোগ নেই। এবং ক্লাসের টাইমও হচ্ছে খুবই লিমিটেড, 30 মিনিট ক্লাস হবে, দেন 10 মিনিটের একটা ব্রেক, এবং ব্রেকের মধ্যে মাস্ট এটা প্যারেন্টস এনশিওর করবে যে বাচ্চাকে স্ক্রিনের সামনে থেকে উঠতে হবে। সে একটু ঘুরে আসবে, হ্যাঁ, সে একটু জানালা দিয়ে বাইরে দেখবে, একটু আকাশ দেখবে, বা একটু মায়ের সাথে কথা বলবে, একটু কিছু খেতে পারে। দেন আবার 30 মিনিটস ক্লাস হবে, এবং আবার 10 মিনিটস ব্রেক, দেন লাস্টে আবার 30 মিনিটস ক্লাস হয়ে শেষ হবে। সো আমাদের 3টা করে ক্লাস হবে, বাট প্রতি 2টা ক্লাসের মাঝে 30 মিনিটস করে ব্রেক থাকবে। এবং 30 মিনিটস মানে তার 30 মিনিটসই পড়াশোনা না, প্রথম 5 মিনিট এবং শেষ 5 মিনিট ধরেন আপনার মানে কুশল বিনিময়, বা এটা মূল পড়াটা হবে 20 মিনিট করে। সো জাস্ট 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, মাঝে 10 মিনিট, 10 মিনিট করে ব্রেক। সো এটা একেবারেই বেয়ার মিনিমাম একটা টাইম, যেটা আসলে স্ক্রিন এডিক্টেড হওয়ার জন্য মানে সহায়ক না। হ্যাঁ, এখন যদি বাচ্চা আগে থেকে স্ক্রিন এডিক্টেড হয়ে থাকে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। সেটা বাচ্চাকে স্ক্রিন এডিকশন থেকে সরানোর জন্য অন্য কি কি পন্থা নেওয়া যেতে পারে, সেই পন্থা নেই। সেটা প্যারেন্টিং এক্সপার্টদের সাথে কথা বলেন, যারা স্ক্রিন এডিকশন নিয়ে কাজ করে বা বাচ্চাদের কাউন্সেলিং করে, সেটা সেভাবে সলভ করার চেষ্টা করেন। বাট আমার বাচ্চা ইজ অলরেডি স্ক্রিন এডিক্টেড, সে সারাদিন ইউটিউবে কার্টুন দেখে, এবং আমি তাকে বাধা দিচ্ছি না আমার কাজে, যাতে আমি নির্বিঘ্নে করতে পারি। তো এইটা ইটস নট আ ভ্যালিড লজিক যে আমি অনলাইন স্কুলে দিলে বাচ্চা, অলরেডি আমার বাচ্চা ভাই স্ক্রিন এডিক্টেড, অনলাইন স্কুলে দিলে তারও ইয়া হয়ে যাবে না। বরং এই টাইমটুকু যদি সে, রেদার অনলাইন স্কুল মে বি এ সলিউশন অফ স্ক্রিন এডিকশন, কারণ ধরেন এই টাইমটা সে কিছু পড়াশোনার মধ্যে থাকবে, ব্যস্ত থাকবে, বাকি টাইমটা এই হোমওয়ার্ক গুলো তাকে রেডি করতে হবে না, যেগুলো পরের দিন তাকে আবার দেখাইতে হবে। সো ইটস কাইন্ড অফ সলিউশন বলতে পারেন স্ক্রিন এডিকশনের, নট এটা স্ক্রিন এডিকশনের সহায়ক কিছু। ঠিক আছে, তো এই জন্য আমরা, বাট স্টিল, হ্যাঁ, এটা যেহেতু প্রথম ব্যাচ, সো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করে, এবং যেন আপনাদেরকেও সাহায্য করে, এবং আমাদের সোনামণিদেরকেও সাহায্য করে, যে তারা যেন সুন্দরভাবে এটা নিতে পারে,
কোনো ধরনের স্ক্রিন এডিকশনের মতো, মানে আমরা তো সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারি, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এখান থেকে যেন কোনো ধরনের স্ক্রিন অ্যাডিকশন বা ব্যাড এক্সপিরিয়েন্স যেন কোনো অভিভাবকের না হয়, এটা আমাদের পক্ষ থেকে আন্তরিক চেষ্টা থাকবে। এবং আপনাদের আমরা আন্তরিকভাবে সাহায্য চাইবো। এবং ইনশাল্লাহ যদি অভিভাবকরা সচেতন থাকেন এবং আমরা যদি ইনশাল্লাহ থাকতে পারি সচেতন, এটা ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, যদি আমরা এভাবে মেনটেন করতে পারি, রুলস গুলোকে আমরা মেনটেন করতে পারি। ওকে, নেক্সট যে আরেকটা প্রশ্ন আসে, আপনারা কি আমার কথা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন? আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু টুকে রাখতে পারেন, আমি একদম লাস্টে কোশ্চেন গুলো নিব। হ্যাঁ, ওকে। নেক্সট যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সপ্তাহে ক্লাস কতদিন এবং ক্লাস টাইমটা কয়টা থেকে কয়টা? ঠিক আছে, আমাদের সপ্তাহে ক্লাস হবে, ওকে, আমি একটু প্লে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা স্টিল আমি বলছি না যে 100% ফাইনাল, মেবি কিছু চেঞ্জ হতে পারে, বাট ধরে রাখতে পারেন যে মোটা দাগে এটা কাছাকাছি এরকমই হবে। হুম, আমাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, সোমবার এবং শুক্রবার। ক্লাস হবে শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি। ঠিক আছে, এর মধ্যে আপনার বাংলা হচ্ছে সপ্তাহে 3টা, ক্লাস শুরু হবে সন্ধ্যা থেকে 7টা থেকে 7:30। প্রথম ক্লাসটা হবে, এরপর 10 মিনিট বিরতি দিয়ে 7টা 40 থেকে 8টা 10 দ্বিতীয় ক্লাসটা হবে, এরপর 10 মিনিট বিরতি দিয়ে 8টা 20 থেকে 8টা 50। তো যেহেতু মায়েরা থাকবেন এই জন্য এশার নামাজের সময়টা এখানে চিন্তা করা হয় না, হ্যাঁ, যে 7টায় 7:30টাতে এশার নামাজ কিভাবে হবে, যেহেতু মায়েরা থাকবেন। ওকে, তো বাংলা সপ্তাহে 3 দিন রাখা হয়েছে, যেহেতু এই প্লেতে গিয়ে বাচ্চার কলম ধরার হাতে খড়ি হবে, মানে আমাদের প্লের একেবারে ফার্স্ট ডে লেসনটা হবে কলম ধরা, পেন্সিল ধরা, কিভাবে পেন্সিল ধরতে হয়। তো বুঝতে পারছেন যে একেবারে জিরো থেকে আমরা শুরু করব। যে বাচ্চা কোনোদিন পেন্সিল ধরে নাই সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, ম্যাডামরা শেখাবেন, আমরা ম্যাডাম বলছি না, আমরা উস্তাজা বলছি, তারা শেখাবেন কিভাবে পেন্সিল ধরতে হয়, কিভাবে স্ক্র্যাচ করতে হয়, হ্যাঁ, দাগ কিভাবে টানতে হয়। তো এগুলো শুরু হবে একেবারে প্রথম দিন থেকে। এর জন্য আমরা বাংলাটাকে 3 দিন রেখেছি, যাতে তার লিখার শেখার দিকে, অক্ষর শেখার দিকে একটু দ্রুত যেতে পারে। এজন্য আমরা বাংলাটাকে 3 দিন রেখেছি। এরপর দেখেন আপনার গণিত আছে হলো 2 দিন, এবং ইংরেজিটাকে আমরা 3 দিন রেখেছি। হ্যাঁ, ইংরেজিটাকে আমরা 3 দিন রেখেছি, যেহেতু যদিও আমরা বাংলা মিডিয়াম বলছি, বাট ইংলিশটার প্রতি আমাদের ছোটবেলা থেকে একটা বিশেষ কেয়ার থাকবে। হ্যাঁ, যাতে ইংলিশের বেসটা তার মধ্যে প্রি স্কুল লেভেলেই এতটুকু স্ট্রং হয় যাতে সে অফলাইন স্কুলে গিয়ে কোনো রকম চ্যালেঞ্জ ফেস না করে, বরং ইনশাল্লাহ অফলাইন স্কুলের ক্লাস 1-এ গিয়েও তারা ইনশাল্লাহ দেখবে যে অনেক বাচ্চা আছে তাদের ইংলিশের বেস ভালো। তো এই জন্য আমরা এটাকে 3 দিন রেখেছি, হ্যাঁ, বাংলা এবং ইংরেজিটাকে। আচ্ছা, দিনিয়াত, অনেকেই প্রশ্ন করছিলেন যে আরবি এবং দিনিয়াতের পার্থক্যটা কি। আরবিটা হচ্ছে আপনার কোরআন শেখা, শুরু হবে একেবারে হরফ দিয়ে, আলিফ বা তা সা থেকে নিয়ে কায়দা হবে, তারপর আপনার আমপারা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে জুজাম, মানে আমপারাই তো জুজাম্মা। এরপর হচ্ছে আপনার মানে প্লেতে শুধু হরফ শিখবে এবং তাসবিহটা শিখবে, 29টা হরফ বিশুদ্ধ উচ্চারণে শিখবে এবং কায়দাটা পড়বে। ঠিক আছে, প্লেতে গিয়ে, প্লে তো আসলে ডেফিনেটলি 4 বছরে তার কোরআন ধরবে না বা সম্ভব না। প্লেতে হচ্ছে আপনার হরফ গুলা শুধু শিখবে, আমি দেখাচ্ছি কারিকুলাম একটু পরে। তো এখানে যেটা হচ্ছে যে আপনার মানে 3টা করে থাকতেছে, দিনিয়াত আরবি এগুলো দুটো করে, আরবিটা 3 দিন থাকবে, যেহেতু মানে প্রথম দিকে বাচ্চাদের বিশুদ্ধ উচ্চারণ একটু সময় লাগে অনেক ক্ষেত্রে, তো আরবিটা আমরা 3 দিন করে রেখেছি। হ্যাঁ, এবং এই জন্যই বাংলা ইংরেজি আরবি সপ্তাহে 3 দিন করে। তো এক্সপ্লেন করলাম কেন 3 দিন করে। দিনিয়াত 2 দিনই যথেষ্ট, কারণ দিনিয়াতে দিনিয়াতে কি শেখানো হবে, দিনিয়াতে শেখানো হবে 3টা মৌলিক বিষয়। একটা হচ্ছে ইমানের শাখাগুলো, হ্যাঁ, আল্লাহর প্রতি ইমান, কিতাবের প্রতি, এগুলো বলতে আমরা কি বুঝি, মৌলিক 4 বছরের একটা বাচ্চাকে ওর মতো করে শেখানো। ঠিক আছে, দ্বিতীয়ত যেটা শেখানো হবে সেটা হচ্ছে ওর জন্য প্রয়োজনীয়, মানে মাসাইল, বাচ্চার তো কোনো মাসাইল না, তার জন্য তো শরীয়ত ফরজ হয়নি, কিন্তু ওকে শেখানো যে গোসল কি, উজু কেন করি, উজু না করলে কি হবে, মানে ওর মতো করে মাসালাগুলো তাৎপর্যটা শেখানো, হ্যাঁ, যে ফিখের যে বিষয়টা সেগুলো ওর মতো করে শেখানো। এবং থার্ড যে ক্যাটাগরিতে ক্লাস হবে সেটা হচ্ছে আপনার তাদের দৈনন্দিন দুয়া, আদব,
হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে, যে ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাওয়ার দোয়া, খাওয়া শেষের দোয়া, এবং মাসনুন আদব, যে বড়দেরকে সালাম দেয়া, ছোটদেরকে ইয়া করা, হ্যাঁ, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকে, যে দৈনন্দিন জীবনে একটা বাচ্চার আদব আখলাকের জন্য যা যা দরকার, সেই 3টা ক্যাটাগরির মানে টপিক থাকবে হলো দিনিয়াতের মধ্যে। আচ্ছা, অ্যাক্টিভিটিটা কি দেখেন, অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার কোনো একটা রিয়েল লাইফ টাস্ক, এটা উস্তাদারা দিবেন। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল হতে পারে কোনো একটা ক্রাফটিং, বা কোনো একটা কিছু রং করা, হ্যাঁ, বা ধরেন কোনো একটা মাসজিদুল আকসার ছবি দিয়ে তুমি এই ছবি দেখে তুমি হচ্ছে যে মানে তোমাকে রং করে নিয়ে আসতে হবে, এবং একটা এক্সাম্পল হিসাবে বললাম, বা যে কোনো একটা ধরে ন্যাচারাল সিনারিও কোনো কিছু একটা ক্রাফটিং করাবে, এই টাইপ কিছু। সো কোনো একটা অ্যাক্টিভিটি যেটা থেকে ব্রেইন খাটাতে হবে, সেটা হতে পারে কোনো মানে ব্রেইন বুস্টিং অ্যাক্টিভিটি হতে পারে, অথবা এন্টারটেনমেন্ট রিলেটেড হতে পারে। এবং এই অ্যাক্টিভিটিটারই একটা প্রেজেন্টেশন মঙ্গলবারে প্রথম ক্লাসে গিয়েই, রবিবারের যে অ্যাক্টিভিটিটা সোমবারে ছুটি রাখা হয়েছে এই জন্য, যে অ্যাক্টিভিটিটা তারা সারাদিন করবে প্যারেন্টস এর সাহায্য নিয়ে। হ্যাঁ, এবং যেহেতু আমাদের গ্রুপে আমরা কানেক্টেড থাকবে, স্টুডেন্টরা, প্যারেন্টসরা আমাদের সাথে, সো প্যারেন্টসরা যে কোনো হেল্প চাইতে পারে, যে আপা এটা কিভাবে করাবো, বা এটা ওকে বুঝাইতে পারছি না কিভাবে। সো এটা তো 24/7 একটা কানেকশন থাকবে। তো মঙ্গলবারে প্রথমে গিয়েই ওই রবিবারের অ্যাক্টিভিটিটার একটা প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, এই প্রেজেন্টেশন বলতে বোঝানো হচ্ছে যে ওটাকে দেখানো যে আমি এটা করছি। আচ্ছা, তুমি এটা করছো কিভাবে করলাম, এটা করতে গিয়ে তুমি কি শিখলা, তুমি কিভাবে তোমার মানে এই জিনিসটা তাকে কেন দেয়া হয়েছে, তার কোন স্কিলটা ডেভেলপ করলে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এখানে, ঠিক আছে? ফাইন। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ক্লাস বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে। আর শুক্রবার তো আমাদের ছুটি। সো এইভাবে বেসিক্যালি আপনার রুটিনটাকে সাজানো হয়েছে। আমি একটু নার্সারি রুটিনটা একটু আপনাদেরকে দেখাই। অলমোস্ট সেম। এই যে দেখেন, এখানেও মূল জিনিসটা একই, বাট এখানে আমরা কিছু বিষয় আপনার একটু রিঅ্যারেঞ্জ করেছি আর কি, বাকি মোটামুটি সেম। হ্যাঁ, খুব বেশি পার্থক্য নাই, ওই একই স্টাইলে আগাবে। বাট এটা একটু চেঞ্জ হতে পারে, যেমন সাবজেক্ট আগে পিছে হতে পারে। হ্যাঁ, যেমন আপনার আরবিটা হয়তো প্রথমে আসলো, ইংরেজিটা শেষে গেল, এটা আমাদের উস্তাদাদের সাথে কারিকুলাম ম্যাচ করার জন্য, বা মানে সাবজেক্ট ম্যাচ করা, টাইম ম্যাচ করার উপরে। বাট ওভারঅল প্যাটার্নটা আমি হয়তো বোঝাতে পেরেছি, হ্যাঁ, যে কোন কোন সাবজেক্ট রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, এবং কিভাবে এই জিনিসটাকে সাজানো হয়েছে। সোমবারে ছুটি কেন হলো, এরও তাৎপর্য আছে, সেটা হলো অ্যাক্টিভিটিটা বাচ্চাদেরকে রেডি করতে দেওয়ার জন্য। এবং মঙ্গলবারের শুরুতেই প্রেজেন্টেশন রাখা হয়েছে ওই অ্যাক্টিভিটিটাকে আদায় করে নেওয়ার জন্য। হ্যাঁ, ওকে, ফাইন। সো এই হলো বিষয়। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, এবং ক্লাস হলো তাহলে সপ্তাহে 5 দিন, ঠিক আছে, 7টা থেকে নিয়ে 8টা 50, ওকে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনাদের, এবং আমার মনে হয় যে আপনারা সবাই এটা চেয়েছেন কম বেশি, সেটা হচ্ছে ডেমো ক্লাস। প্রচুর প্রশ্ন এসেছে যে ডেমো ক্লাস দেখান, ডেমো ক্লাস দেখান, ডেমো ক্লাস দেখান। তো প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচ, সেখানে আমাদের কিন্তু কোনো ডেমো ক্লাস নেই, বা কোনো রেকর্ডিং আমাদের নেই যে আমরা দেখাবো যে এইভাবে ক্লাসগুলো হয়। হ্যাঁ, আপনি যদি আমাদের ইনস্টিটিউটের ডেমো ক্লাস দেখতে চান, আমাদের 30-40টা ডেমো ক্লাস আছে, সমস্ত কোর্সের ডেমো ক্লাস আছে। হ্যাঁ, রেকর্ডিং দিতে পারবো, বাট এইটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো এই জন্য আমরা যেটা চিন্তা করেছি, যে আপনাদের জন্য আমরা একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করব। নেক্সট উইকে আমরা ট্রাই করব 25 তারিখের পরে কোনো একটা দিনে, একদিন না, 2 দিন মিনিমাম, এর বেশিও হতে পারে, বাট 2 দিন মিনিমাম আমরা ডেমো ক্লাস, এবং রেগুলার যেভাবে ক্লাস হয় সেই প্যাটার্নেই হবে। সো দ্যাট আপনারা বুঝতে পারবেন, মানে 7টা থেকে, যেটা দেখালাম আপনাদেরকে মাত্র যে রুটিনটা, এই রুটিনেই আমরা 2 দিন ক্লাস নিব, বা 3 দিন ক্লাস নিব, ওই টপিক ওই সাবজেক্ট অনুযায়ী একদম সেম ক্লাসের মতো। সো দ্যাট আপনারা অ্যাসেস করতে পারবেন, ওকে ফাইন, আমার বাচ্চাটা মনে হয় তাহলে নিতে পারবে, বা আমার বাচ্চাটা নিতে পারবে না। এবং এটা রেজিস্ট্রেশন পিরিয়ড শেষ হওয়ার আগেই করবো আমরা ইনশাল্লাহ, সো দ্যাট আপনারা ডিসাইড করতে পারেন যে ওকে ফাইন, সে 2 দিন ক্লাস হলো, আমার বাচ্চাটা নিতে পারছে, বা আমার বাচ্চাটা বুঝতে পারছে, বা উস্তাদারা তো কানেক্ট করতে পারছে বাচ্চার সাথে, সো ফাইন, আমার মনে হচ্ছে যে এটা ইট উইল ওয়ার্ক ফর মি। বাট ডেমো ক্লাস করার পর যদি আপনাদের কারো মনে হয় যে না, এটা করে তো মনে হচ্ছে পারতেছে না, বা পারবে না, বা সময় কম হয়ে যাচ্ছে, যে কোনো প্রবলেমে, দেন আলহামদুলিল্লাহ আপনি তখন ডিসিশন নিতে পারেন, তাহলে এটা আমার জন্য ওয়ার্ক করবে না। হ্যাঁ, সো ডেমো ক্লাস দেখে যাতে আপনার একটা সিদ্ধান্ত নিতে পারেন, এই জন্য আমরা একটা লাইভ ডেমো ক্লাস করতে যাচ্ছি। হোপফুলি 25 তারিখের পরে আমরা পেজে আমরা অ্যানাউন্স করবো এটা ইনশাল্লাহ। হ্যাঁ, 25 তারিখের পরে। সো ওইখানে আপনার অবশ্যই আহ, বাচ্চার সাথে উপস্থিত থাকবেন, এবং আমরা এটা কমিউনিকেট করে নিবো ইনশাল্লাহ একটা গ্রুপ করে। সো ওইভাবে হচ্ছে আপনারা
সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা, এবং এই মাসের মধ্যেই হবে ইনশাল্লাহ, হ্যাঁ, যে আসলে এই মেথডটা বা এই সিস্টেমটা আসলে আপনার বাচ্চার জন্য কাজ করবে কিনা। এরপর হচ্ছে ক্লাস শুরু হবে কবে থেকে। আচ্ছা, রেজিস্ট্রেশন আমাদের প্ল্যান হলো আপনার এই 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করা, দেন আমরা, বা এর আগেও যদি 20 জন হয়ে যায় আমরা অফ করে দিব, হ্যাঁ, আর যদি 20 জন না হয় তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কয়জন হবে হবে। এরপর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের পড়ানোর আগে আমরা প্যারেন্টসদেরকে নিয়ে এক সপ্তাহের একটা ট্রেনিং সেশন করব, যে গুগল ক্লাসরুমে কোথায় নোটিশ দেওয়া হবে, কোথায় পড়ানো হবে, কারণ এগুলো তো বাচ্চা বের করবে না। এই বাচ্চা শুধু ক্লাসের টাইমটা স্ক্রিনের সামনে বসে থাকবে, ক্লাসের বাইরে 1 সেকেন্ডের জন্য বাচ্চার স্ক্রিনে বসার প্রয়োজন নেই ইনশাআল্লাহ, দু একটা কেস ছাড়া। তো এই জন্য কোথায় নোটিশ দেওয়া হচ্ছে, কোথায় কি করা হচ্ছে, এটা প্রাইমারিলি বাচ্চার মায়ের দায়িত্ব, এবং এরপর হয়তো বাচ্চার বাবার দায়িত্ব। সো বাচ্চার প্যারেন্টসকে নিয়ে আমরা কি করব, বাচ্চার মায়েদেরকে নিয়ে বিশেষ করে আমরা একটা 1 সপ্তাহের ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করব, যে কিভাবে, কোন জায়গায় কিভাবে লগ ইন করে, কিভাবে কোন আইডিতে কিভাবে বাচ্চার কোর্স কন্টেন্ট পেতে হবে। আমরা কিন্তু হার্ড কপি বই দিয়ে দিব, বাট তারপরও কিছু ওয়ার্কশিট, কিছু জিনিস তো আসলে আমরা শেয়ার করবোই, যেটা পিডিএফ হয়তো খুব ভালো একটা পিডিএফ পাওয়া গিয়েছে, মনে হয়েছে এটা আপনার শেয়ার করা দরকার, তো এটা তো আমরা দিব না। তো এটা আসলে কোথায় দিব, এটা যেহেতু একটা স্কুল, এটা টেলিগ্রাম গ্রুপে স্কুল চলবে না, এটা একটা ভার্চুয়াল ক্যাম্পাস থাকতে হবে এখানে। তো আমরা একটা ভার্চুয়াল ক্যাম্পাসে এগুলো শেয়ার করব, এবং প্রত্যেক স্টুডেন্টের জন্য সেপারেট সেপারেট আপনার ইয়া থাকবে। তো প্যারেন্টসদেরকে এগুলো আমরা দেখিয়ে দিব, হ্যাঁ, যে কিভাবে লগ ইন করবে, কোথায় থেকে কোন রিসোর্সটা পাবে, কোন সাবজেক্টের জিনিসপত্র কোথায় থাকবে, সবকিছু হচ্ছে 1 সপ্তাহের একটা ট্রেনিং সেশন হবে প্যারেন্টসদের জন্য ক্লাস শুরু হওয়ার আগে। তো এই সব মিলিয়ে হয়তো আমাদের ক্লাস শুরু করতে আমরা ধরে রাখছি, হ্যাঁ, প্যারেন্টসদের তো ট্রেন আপ করতে হবে, না হলে কিভাবে প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে আগাবে, তাই না? আমরা তো বাচ্চাদেরকে বলছি মিনিমাম টাইম অফ ডিভাইসের সামনে রাখতে হবে। সো বাকি সবকিছু প্যারেন্টসরা গুছিয়ে রেডি করে দিবে, বাচ্চারা বাসায় বসে বসে পড়বে। এই, তো এই জন্য আপনার হয়তো আমাদের মিড জানুয়ারি হয়ে যেতে পারে ক্লাস শুরু করতে করতে, হ্যাঁ, প্যারেন্ট যদি আমাদের ইন কেস রেজিস্ট্রেশন ধরেন 4-5 দিন এক্সটেন্ডও করে, 5 তারিখ পর্যন্ত যদি হয়, এরপর বাদ প্যারেন্টসদের ট্রেন ট্রেন আপ করে সবকিছু এনশিওর করে গুছিয়ে আমরা হয়তো 12 থেকে 15 তারিখের মধ্যে জানুয়ারির ইনশাল্লাহ আমরা পুরোপুরি ভাবে ক্লাস শুরু করে দেওয়ার একটা পরিকল্পনা করছি। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি এটা আনসার করে ফেলেছি, আরবি এবং দিনিয়াতের পার্থক্য কি। তো বুঝতেই পেরেছেন, আরবি হলো কোরআন শিক্ষা, এবং দিনিয়াত হলো দিনের মৌলিক, যে ইমান, আমল এবং সুন্নাহ আদব আখলাক শেখানো। ঠিক আছে। উম, আচ্ছা, এরপর বলছেন ছেলে আর মেয়েরা কি এক ক্লাসেই পড়বে। জি, এটা যেহেতু প্রি স্কুল, 4-5 বছর বয়সে আমাদের কাছে মনে হচ্ছে না যে ছেলে এবং মেয়েদের জন্য সেপারেট করার প্রয়োজন আছে, আর বিকজ স্টুডেন্ট অনেক কম, সো সেপারেট করলে এটা ফিজিবল হবে না। হ্যাঁ, ধরেন একটা ক্লাসে যদি ইভেন মানে 20 জনও হয়, তো ধরেন 15 জন বা 12 জন মেয়ে, 8 জন ছেলে, তো 8 জনকে আলাদা করে 12 জনকে আলাদা করে, এটা একদিকে যেমন ফিজিবল না, আবার সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এটার আসলে প্রয়োজনও নেই। হ্যাঁ, মানে ইসলামী শরিয়া আমাদেরকে যতটুকু মেনে চলতে বলেছে আমরা ততটুকুই মেনে চলবো। হ্যাঁ, মানে শরিয়ার উপরে, শরিয়া যেটা ডিফাইন করেছে সেটাই তাকওয়া। হ্যাঁ, শরিয়াকে উপেক্ষা করে না, বা শরিয়ার উপরে এক ধাপ বেশি বোঝা না। হ্যাঁ, তাকওয়ার সংজ্ঞা হচ্ছে শরিয়া যেটাকে ডিফাইন করেছে। তো 4-5 বছর একটা বাচ্চার জন্য কোয়াইট সাফিসিয়েন্ট একই ক্লাসে ক্লাস হয়, এখানে সেপারেট করার কোনো প্রয়োজন নেই, বা এখানে ওই ফিতনারও কোনো এখানে অবকাশ নেই। হ্যাঁ, সুতরাং এটা একই ক্লাসেই হবে ক্লাস। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার টিচার কি পুরুষ নাকি মহিলা। আচ্ছা, হ্যাঁ, এটা বলেছি, আমাদের অধিকাংশই মানে সিংহভাগই টিচার হলেন উস্তাজা। আলহামদুলিল্লাহ, যেহেতু বাচ্চাদের সাথে ডিল করার ক্ষেত্রে তারাই পারদর্শী। আমাদের দিনিয়াতের একজন উস্তাদ রয়েছেন, তিনি দিনিয়াতের ক্লাসগুলো নেবেন বোথ প্লে এবং নার্সারিতে, বাট তার প্রতিটা সাবজেক্টের আমাদের ব্যাকআপ টিচারও আছে, 1 বা 2 জন করে। কোনো কারণে উনি না থাকতে পারলে তার ক্লাসটা কে নেবেন। তো দিনিয়াতের ব্যাকআপ টিচার হলেন উস্তাজা, হ্যাঁ, বাট আমাদের মেইন টিচার হলেন একজন উস্তাজ। বাকিরে সব ক্লাসেই হচ্ছে উস্তাজা। তো এই জন্য আমরা বলছি যে আপনারা মায়েরা থাকবেন বাচ্চার সাথে, বাচ্চার বাবারা থাকবে না, তোদের বাচ্চাদের সাথে তো একটু সফটলি কথা বলতে হয়, বা সফট টোনে কথা বলতে হয় না, তো এটা হচ্ছে যে এটা উস্তাজাদের জন্য আনকমফোর্টেবল হবে যদি বাচ্চার বাবারা থাকেন এখানে, বা এটা উচিত হবে না। তো এটা আপনারা এই সহায়তাটুকু আমাদেরকে করবেন। আচ্ছা,
এরপর হচ্ছে টিচারদের প্রোফাইল দেখতে পারি। জি, আমরা প্রোফাইলটা আসলে একটু গুছিয়ে রেডি করতেছি, মানে হোপফুলি আমরা কালকের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আপনারা একটু আমাদের পেজে নক দিয়েন, আমরা একটা কমপ্লিট ব্রোশিউর রেডি করতেছি। হ্যাঁ, যে আজকে ধরেন আপনাদেরকে যা যা বললাম এই সব কিছুর আনসার এক ব্রোশিউরে, যে মানে এভরিথিং ইনক্লুডিং টিচার্স প্রোফাইল, টিচারদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি, এভরিথিং আমরা একটা ব্রোশিউরের মধ্যে রেডি করছি, অনলাইন ব্রোশিউর আর কি, ই কপি। তো এই কপিটা ইনশাল্লাহ আপনার পেজে একটু নক দিলে আমরা আগামীকালকের মধ্যে আশা করছি এটা কমপ্লিট করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের টিচারদের প্রোফাইল আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর বলছেন যে স্টাডি ম্যাটেরিয়াল কি স্কুল থেকে দেওয়া হবে কিনা। ঠিক আছে, হ্যাঁ, আমরা আমাদের প্রাইমারি টেক্সট বুক স্কুল থেকে প্রোভাইড করব। যেটা আমাদের মূল টেক্সট, যেটাকে বেস ধরে পড়ানো হবে, এটা আমরা স্কুল থেকে হার্ড কপি আপনাদের প্রত্যেকে আমরা কুরিয়ার করে দিব। যারা দেশের বাইরে আছেন তারা, এখন এটা বাইরে পাঠানো তো আসলে সম্ভব না। এখন এটা এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, যে এটা আসলে সফট কপির অনুমতি সেই প্রকাশনী থেকে আমরা পাবো কিনা, এটা একটু দেখার বিষয়। যদি আমরা অনুমতি না পাই তাহলে সেক্ষেত্রে এটা একটু কষ্ট করে আপনাদের দেশের কোনো অ্যাড্রেসে দিতে হবে, যেটা যাতে আপনারা আসলে এটাকে কালেক্ট করে নিতে পারেন। আর বাকিটা সেক্ষেত্রে ধরেন আমরা আপনাদেরকে এটা স্ক্যান করে, হ্যাঁ, এটা একটা মানে সফট কপি আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি যতদিন আপনারা হয়তো দেশে আসেন, বা হার্ড কপিটা আপনারা অ্যাক্সেস করতে পারেন না। যারা দেশে আসেন তারা তো হার্ড কপিটা সরাসরি আমরা কুরিয়ার করে দিব, আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফুল 1 বছরের বই একসাথে আমরা পাঠিয়ে দিব, হ্যাঁ। প্লের 1 বছরেরটা একসাথে, নার্সারির যেটা নার্সারির ফুল 1 বছরেরটা একসাথে পাঠিয়ে দিব। আর টাইম টু টাইম কিছু ওয়ার্কশিট আমাদের প্রয়োজন হবে। এই ওয়ার্কশিট গুলো আমরা সফট কপি প্রোভাইড করব, কিছু হার্ড কপি আমরা দিব, কিছু সফট কপি দিব, যেটা হয়তো হঠাৎ করে মনে হচ্ছে যে এটা একটু দেয়া দরকার, ইনস্ট্যান্ট টিচার একটু বানিয়ে দিয়ে দিলেন, ওই যে ভার্চুয়াল ক্যাম্পাসে দেয়া থাকবে, গ্রুপে নোটিশ দেওয়া হবে, প্যারেন্টসরা নামিয়ে নেবেন ওখান থেকে এবং বাচ্চাদেরকে ওভাবে পড়াবেন। বাট মেইন টেক্সট বই যেখান থেকে ধরেন পরীক্ষা হবে বা কোয়েশ্চেন হবে বা যেটা বেস, এটার ইনশাল্লাহ আমরা হার্ড কপি বাচ্চাদেরকে প্রোভাইড করব, এবং বাচ্চাদেরকে স্কুল ডায়েরিও আমরা প্রোভাইড করব, হ্যাঁ, স্কুল ডায়েরি আমরা প্রোভাইড করব। আচ্ছা, মানে এখানে এমন না যে অনলাইনে পড়ছে দেখে অনলাইন কোর্সের মতো যে বিস্কুট খেতে খেতে ক্লাস করবে বা ঘুমাইতে ঘুমাইতে ক্লাস করবে, না, একদম রিয়েল স্কুলের মতোই বাচ্চাকে এখানে বসতে হবে। তার বই থাকবে, তার খাতা কলম থাকবে, তার ডায়েরি থাকবে, হ্যাঁ, এবং তার মানে তাকে একটা স্কুলের ভাইব দিতে হবে। আপনি প্রত্যেক দিন তাকে একটা ফিক্সড একটা স্কুল ড্রেস ঠিক করে দেন, আমরা বলছি না যে এইটাই ড্রেস, বাট আপনি একটা একটা স্কুল ড্রেস আপনার তার জন্য দিয়ে দেবেন, যে সেই ড্রেসেই ক্লাসে বসবে, হ্যাঁ। সো দ্যাট ওর মধ্যে ওই ডিসিপ্লিনটা আসবে, ওই সিরিয়াসনেসটা আসবে, না হলে তো আসবে না। ও যদি জানে ও আচ্ছা অনলাইনে বসলেই হয়, গল্প শুনলেই হয়, না, হ্যাঁ? তার মধ্যে ওই ডিসিপ্লিনটা ক্রিয়েট করার জন্য ওর একটা স্কুল ড্রেস দেবেন, ওর দরকার হলে আপনারা একটা আইডি কার্ড করে দিলেন বা সামথিং, হ্যাঁ, আমরা হচ্ছে ডায়েরি এবং বইগুলো আমরা প্রোভাইড করব, ঠিক আছে। একটা সুন্দর একটা ব্যাগ কিনে দিতে পারেন যাতে ওর মধ্যে সিরিয়াসনেসটা আসে, তুই বাড়িতে পড়ছো বাট একটা অফলাইন স্কুলে সবকিছু তোমার মধ্যে আছে, ঠিক আছে, ফাইন। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পরীক্ষা কিভাবে নেবেন। আচ্ছা, পরীক্ষা কিভাবে নেবেন, এটা হচ্ছে যে স্বাভাবিক, এটা মুখস্থ ভিত্তিক কোনো পরীক্ষা হবে না। এটা মেইনলি পরীক্ষাটা হবে ভার্বাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, কিছু লিখার বিষয় থাকতে পারে, এটা আমরা পরে আপনাদেরকে জানাবো যে এটা লিখাটা কিভাবে নেওয়া যেতে পারে। এটা উস্তাদরা কি বা উস্তাজারা কিছু অ্যাক্টিভিটি বেসড এক্সাম হবে, যে প্যারেন্টসকে দেয়া থাকবে, প্যারেন্টসরা ওটাকে সাবমিট করবেন বাচ্চাদের সাথে করে, সেটার ভিত্তিতে মার্কিং থাকবে। কিছু লিখিত থাকবে যেটা তারা পরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যারেন্টস তো এটা লিখিয়ে আমাদেরকে পাঠাবেন, মানে প্যারেন্টস এর সহায়তা এখানে অবশ্যই লাগবে, হ্যাঁ, এইটা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জুনে ভর্তি করাতে পারবো কিনা। যে অনেকে বলছেন আমার বাচ্চার বয়স তো 4 বছর বলছেন, এখনো তো 4 হয়নি, ফেব্রুয়ারিতে 4 হবে। সো ফেব্রুয়ারির পরে আমরা জুনে একটা সেশন হবে কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা বলেছি প্লেয়ের বয়স হলো 4, নার্সারি 5, কারণ আমাদের মাথায় এভাবে আমরা প্ল্যানিংটা করেছি যে 5 বছরের ছেলেটাকে আমরা 6 বছরে কেজিতে নিয়ে যাব, এবং 6 বছরে কেজি কমপ্লিট করে 7 বছরে সে যে কোনো স্কুলের বাংলাদেশের বাংলা মিডিয়ামে বিশেষ করে সে ভর্তি হতে পারবে ক্লাস 1-এ। হ্যাঁ, বিকজ আমরা ইংলিশ মিডিয়াম নিয়ে বদার্ড না, আমাদের বাচ্চারা ইংলিশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই শিখবে, বাট আমরা ইংলিশ মিডিয়ামে বদার্ড না, আমরা বাংলা মিডিয়ামে কাজ করতে চাই। তো ক্লাস 7 বছর বয়সে যাতে ক্লাস 1-এ ভর্তি করানো টার্গেট।
তো এই হিসাব করে আমরা এই বেজ লাইনটা ধরেছি যে 4 বছরে প্লে, 5 বছরে নার্সারি, 6 বছরে কেজি। তার মানে এই না, কিছু কিছু বাচ্চা আছে যে ধরেন এরা 3 বছরেই 4 বছরের বাচ্চা সমান ক্যাপাবল, ঠিক আছে, বা 3.5 বছরেই 4 বছরের বাচ্চা সমান ক্যাপাবল হয়। কিছু কিছু বাচ্চা দেখবে 5.5 বছরেও 5 বছরের মতো ম্যাচিউরিটি আসেনি, ঠিক আছে। তো এটা কেবলমাত্র এভাবে একেবারেই ক্যালেন্ডার ধরে বয়স ধরে ক্লাস ফিক্স করা যাবে না যে জানুয়ারিতে 5 হচ্ছে তার মানে জানুয়ারিতে নার্সারি এখন পড়তে পারবে না, বিষয়টা এরকম না, ঠিক আছে। রেঞ্জটা যদি আমরা বলি 3.5 থেকে 4.5-এর মধ্যে হলে আপনি প্লে কনসিডার করতে পারেন। 3.5 থেকে 4.5-এর মধ্যে হলে আপনি প্লে কনসিডার করতে পারেন, ঠিক আছে। এবং তবে হ্যাঁ, 3.5-এ যদি এতটুকু হয় যে বাচ্চাটা বুঝতে পারবে কথা, 3.5-এ যদি এরকম হয় যে আহ বাচ্চা কথা বুঝতে পারে, এতটুকু যদি ম্যাচুরিটি চলে আসে এবং সে বুঝে ওটাকে মানে ধরতে পারে যে কি বলছে, আশা করা যায় প্লেতে যেহেতু কলম ধরানো থেকে শুরু, তো আপনি কনসিডার করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে কোনো কনফিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা একটা ভার্বাল অ্যাসেসমেন্ট করব। আমাদের উস্তাজার একটা অ্যাসেসমেন্ট করবেন যে আসলেই সে কি প্লেতে আসতে পারবে কিনা। বা ধরেন বাচ্চার বয়স 5.5, কিন্তু এখনো আপনি শুরু করেননি কোনো কারণে পড়ানো, তো 5.5 তো নর্মালি আমাদের রেঞ্জটা হচ্ছে 3.5 থেকে 4.5 হচ্ছে প্লে, 4.5 থেকে 5.5 হচ্ছে নার্সারি। তো সেক্ষেত্রে তখন আপনি আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার বাচ্চার একটা অ্যাসেসমেন্ট করেন, ওকে আসলে কিসে দিব, নার্সারিতে দিব নাকি 5.5 হলেও প্লে থেকেই শুরু করতে হবে যেহেতু আগে পড়াইনি। তো সেক্ষেত্রে ধরেন আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট নিয়ে আপনার একটা আমরা ক্লাস বলে দিব যে ঠিক আছে, আমাদের মনে হচ্ছে না এই ক্লাসটাতে পারবে। হ্যাঁ, বা এই ক্লাসটা হয়তো কিছু দূর পড়িয়েছেন এখন কনফিউজড যে কিছু তো পড়িয়েছি কিন্তু আপনাদের কারিকুলামে সে কিসে, প্লে না নার্সারি। তো তখন আমাদেরকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আপনি এজ রেঞ্জ দেখে নর্মালি ভর্তি করবেন, 3.5 থেকে 4.5 হলে প্লেতে ভর্তি করবেন, 4.5 থেকে 5.5 হলে নার্সারিতে ভর্তি করবেন। এরপর আপনি আমাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমরা আপনি অ্যাসেসমেন্ট করে ক্লাস মানে রিলোকেট করা, এটা আমরা ক্লাস শুরু হওয়ার আগে আগে করব ইনশাল্লাহ, যখন প্যারেন্টসদের ট্রেনিংটা চলবে ওই সময় আমরা সমস্ত স্টুডেন্টদের একটা অ্যাসেসমেন্ট নিয়ে ক্লাস রিলোকেট করব। যদি দেখা যাচ্ছে কেউ অলরেডি প্লে এর পড়াশোনা পারে, তারপরে বাবা মা ভাবছে যে একটু রিভাইজ করাই দেই, প্লেতে ওকে আবার দিয়ে দিয়েছে, দরকার নাই সময় নষ্ট করে, একটা বাচ্চার জীবনে 1 বছর অনেক সময় নার্সারিতে নিয়ে চলে যাব। যদি দেখি যে না, কেউ বাচ্চা হয়তো কিছু দূর পড়িয়েছে, প্যারেন্টস ভাবছে ও নার্সারি ক্যাচ করতে পারবে, নার্সারিতে ভর্তি করে দিয়েছে, বাট অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে আসলে প্লের কারিকুলামটাও কমপ্লিট হয় না, তখন আবার তাকে স্টেপ ডাউন করে প্লেতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো মানে নিয়ে আসতে হবে বলতে এটা আমরা রেকমেন্ড করবো, এরপর আপনাদের সিদ্ধান্ত আর কি। তো এটা হচ্ছে আমরা যখন প্যারেন্টস ট্রেনিংটা চলবে জানুয়ারির ধরেন 5-6 তারিখ থেকে নিয়ে 12-13 তারিখ পর্যন্ত, ওই সময়টাতে আমরা 10-12 তারিখ পর্যন্ত ওই সময়টাতে একটা বাচ্চাদের একটা অ্যাসেসমেন্ট হবে, হ্যাঁ, ক্লাস রিলোকেট করার জন্য। বাট আপনি যদি ভর্তির জন্য ইনিশিয়াল ডিসিশন নিতে চান, আপনি তো কারিকুলাম তো দেখবেনই, কারিকুলাম তো ব্রোশিউরের মধ্যে থাকবে। 3.5 থেকে 4.5 আপনি রেঞ্জ বিবেচনা করতে পারেন প্লে এর জন্য, যদি বাচ্চা 3.5 কথা শুনে বুঝতে পারে, আর 4.5 থেকে 5.5 নার্সারির জন্য আপনি বিবেচনা করতে পারেন। বাচ্চার সাথে কি প্যারেন্টসদের থাকতে হবে? অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, এটা কোনো সন্দেহ নেই, যেটা অলরেডি আমি বলে বলে দিয়েছি। এবং মাকে থাকতে হবে। জুনে ভর্তি করাতে পারবো কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, প্রচুর সংখ্যক মায়েরা বলছেন যে জুন থেকে, হ্যাঁ, বাট আসলে আমরা এখনো সিদ্ধান্ত এটা বলতে পারছি না, খুবই দুঃখিত। এটা হতেও পারে নাও পারে নতুন ব্যাচ। হুম। তো এটা আমাদের পেজে আমরা অ্যানাউন্সমেন্ট দিব এটা, এবং এটা আমরা সিদ্ধান্ত জানাবো রোজার ঈদের পরে, মানে হলো এপ্রিলে। সো মিড এপ্রিলে আমরা বা এপ্রিলের শেষের দিকে এরকম একটা আমরা সিদ্ধান্ত নিই যে জুনে ভর্তি হবে, নতুন ব্যাচ হবে, এটা আপনারা এপ্রিল মাসে জানতে পারবেন। এর আগে আমরা এটা ডিসিশন, কারণ আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, খালি ভর্তি নেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য না, এটা আপনাদেরকে আগে বলেছি, এই যে আমাদেরকে মিনিমাম 3 মাস বাচ্চাদেরকে পড়াইতে হবে আগে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল, 4 মাস বাচ্চাদেরকে পড়াইতে হবে, পড়ায় আমাদেরকে দেখতে হবে যে ওকে ফাইন এই ব্যাচটা কিভাবে এগোচ্ছে, এখানে আমাদের কি কি মানে সে লার্নিং আছে, ডেফিনেটলি অনেক লার্নিং থাকবে, এটা আমাদের ফার্স্ট ব্যাচ। এবং ইনফ্যাক্ট অনলাইন প্রি স্কুল কনসেপ্টটাই একটা মানে কাইন্ড অফ রেয়ার একটা কনসেপ্ট, নতুন বলবো না, কেউ কেউ হয়তো অলরেডি শুরু করেছে বা করছে, বাট এটা খুব বেশি প্রচলিত কিছু না। হ্যাঁ, so আমাদের অনেক লার্নিং আছে, লার্নিং গুলা থেকে আমাদের আগে ডেভেলপমেন্ট করতে হবে, ডেভেলপমেন্ট করে এরপর নতুন ব্যাচ। হ্যাঁ, সুতরাং আমরা ওটা আগে দেখবো যে এই 4 মাসে আমরা আসলে গুছিয়ে উঠতে পারছি কিনা আমাদের শর্টকামিংস গুলোকে। যদি দেখি যে না আলহামদুলিল্লাহ ইটস ম্যানেজেবল, তাহলে আমরা জুনে নতুন ব্যাচে যাব। যদি মনে হয় না আমাদের আরো এই পুরো বছরটা আমাদেরকে মানে
সময় নিতে হবে আরো ভালো মতো গোছানোর জন্য, আরো অর্গানাইজ করার জন্য সবকিছু আমরা পুরোটা বাট তখন সেক্ষেত্রে আমরা 2026-এ গিয়ে ভর্তি নিব। হ্যাঁ, নতুন ব্যাচ। সো এটা এখনই বলতে পারছি না জুন থেকে ভর্তি হবে কিনা। এটা আসলে আমাদেরকে অনুরোধ করেও লাভ নাই, কারণ আমরা অনুরোধ হলেও আমরা যদি দেখি যে না আমাদের আরো টাইম দরকার আরেকটু গুছানোর জন্য, তাহলে আমরা হাজার অনুরোধ হলেও জুন থেকে ব্যাচ হবে না। যদি দেখি যে না আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবকিছু চলছে, আপনারাও খুশি, বাচ্চারাও খুশি, আমরাও খুশি, তাহলে আমরা জুন থেকে ব্যাচের অ্যানাউন্সমেন্ট করব। হ্যাঁ, এটা তখন নির্ভর করবে। আচ্ছা, প্রচুর কোশ্চেন আসছে যে প্রি প্লে। হ্যাঁ, 2.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা এত চঞ্চল, বাড়িতে ভাঙচুর করে কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে। ঠিক আছে, কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে। আসলে 2 বা 2.5 বছরের বাচ্চা, এটা আসলে অনলাইনে নট, আমি জানি না, বাট আমাদের কাছে স্টিল এটার আসলে কোনো সলিউশন আমরা অনলাইনে দিতে পারছি না আপাতত। যারা অফলাইনে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে বা প্যারেন্টস প্যারেন্টিং নিয়ে কাজ করে, হ্যাঁ, তাদের সাথে একটু পরামর্শ করে দেখেন কিভাবে বাচ্চার জেদ বা চঞ্চলতাটা কমাবেন, বা এই যে ভাঙচুর করছে বা এই যে জিনিসগুলো, হ্যাঁ, এটা কিভাবে ম্যানেজ করা যায়। অনলাইনে মানে একটা স্কুলে দিয়ে দিলেই যে বাচ্চার এই যে যে চঞ্চলতা চলে যাবে বিষয়টা এমন না, কারণ তাকে তো পড়তে হবে, তাকে তো অ্যাটলিস্ট বসে তো থাকতে হবে। 2 বছরের একটা বাচ্চাকে আপনি কিভাবে বসিয়ে রাখবেন স্ক্রিনের সামনে? হ্যাঁ, সুতরাং আসলে জেদি বা চঞ্চল এটা কমানোর ওষুধ আসলে এই প্রি স্কুল না। তো এটা আমরা খুবই দুঃখিত। এটা আপনি কোনো প্যারেন্টিং এক্সপার্টের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, এখানে আসলে আমাদের ওভাবে কিছু খুব বেশি কিছু আসলে করার নেই। উম আচ্ছা, তারপর একজন বলেছিলেন যে প্রি স্কুল তো বাচ্চাদের সাথে মিশে খেলাধুলার মাধ্যমে শেখা, তো অনলাইনে কিভাবে সম্ভব? এই কথাটা আংশিক সত্য যে প্রি স্কুল খেলাধুলার মাধ্যমে শেখা। হ্যাঁ, প্রি স্কুলে শুধুই কি খেলাধুলাই করে মানুষজন? না, প্রি প্লে হচ্ছে শুধুমাত্র খেলাধুলা করে। প্রি স্কুলে গিয়ে কিন্তু বাচ্চার কিছু না কিছু জিনিস কিন্তু পড়তেই হবে। হ্যাঁ, 100% যে শুধু খেলাধুলা করে প্রি স্কুলে তা কিন্তু না, করতেই হয়। সাথে হয়তো ওই যে বললাম যে অফলাইনের বিকল্প তো আমরা কখনো ক্লেম করছি না যে অফলাইনে একটা বাচ্চা যেভাবে খেলাধুলা করবে আমাদের এখানেও খেলবে না। কারণ তো আমাদের অনলাইনে এই গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করতে চাচ্ছি, তাদেরকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ দিয়ে, ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে, ক্রিয়েটিভ হোমওয়ার্ক দিয়ে, হ্যাঁ, তারা ব্যস্ত থাকবে। সো ইনশাআল্লাহ হয়তো ফিজিক্যালি খেলাধুলা হবে না এখানে, বাট তাদের যে বিভিন্ন ধরনের ব্রেইন বুস্টিং অ্যাক্টিভিটিস গুলো দিয়ে ইনশাআল্লাহ তাদের লার্নিংটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এরপর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে উম, ভর্তি ফি আর বেতন কত? হ্যাঁ, ভর্তি ফি আর বেতন কত? So, আমাদের হচ্ছে প্লেতে হচ্ছে আপনার রেগুলার ভর্তি ফি হচ্ছে 5,000 টাকা। বাট এটা একটু ফার্স্ট ব্যাচ। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 20% ডিসকাউন্টের জন্য। পরবর্তীতে আপনাদের প্রচুর সংখ্যক অনুরোধ এসেছে যে এটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তো আমরা ঠিক করেছি যে আমাদের প্রথম ব্যাচ, এবং এই 20 জন, 20-র বেশি তো আমরা ফার্স্ট ব্যাচে নিব না ইনশাল্লাহ, তো প্রথম ব্যাচের জন্য একটা 50% ডিসকাউন্ট করা হয়েছে। আপনাদের ভর্তি ফি হলো 2,500 টাকা, এটা সারা বছরের জন্য 2,500 টাকা। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র প্লে, মানে 1 বছরের জন্য আর কি। সো প্লে থেকে নার্সারিতে গেলে ওইটা আবার রিনিউ হবে আর কি। আর মাসিক বেতন হচ্ছে 2,000 টাকা। আর নার্সারিতে আপনার রেগুলার ভর্তি ফি হচ্ছে 6,000 টাকা, বাট এখানে আমাদের ফার্স্ট ব্যাচ বিদায় 50% ডিসকাউন্ট, এটা ভর্তি পাবে 3,000 টাকা, এবং মান্থলি ফি হবে 2,500 টাকা। ঠিক আছে। সো এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যারা নক করেছিলেন আমাদের 50% ডিসকাউন্টের পোস্টটা দেখে, আমরা দেখলাম যে আপনারাও আলহামদুলিল্লাহ আগের চেয়ে হ্যাপি, যেহেতু ডিসকাউন্টের অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে। তো যারা অলরেডি 20% ডিসকাউন্টে ভর্তি হয়েছিলেন, তাদের প্রত্যেককে আমরা নক করেছি রিফান্ডের জন্য, যে তারা যেহেতু এক্সট্রা আরো 30% রিফান্ড পাবেন। হ্যাঁ, তো প্রত্যেককে নক করা হয়েছে। যদি এখানে কেউ আমার কথা শুনে থাকেন বাট মনে হয় যে না আমি তো পাইনি কোনো মেসেজ, কাইন্ডলি আপনার ইনবক্স চেক করবেন অথবা মেইল চেক করবেন। হ্যাঁ, মেইলের ইনবক্সে না থাকলে স্প্যাম চেক করবেন। ঠিক আছে, প্রত্যেককেই নক করা হয়েছে যে আপনার অলরেডি 20% ডিসকাউন্টে ভর্তি হয়েছিলেন, বাট যেহেতু আরো অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমরা 50%-এ যাচ্ছি, সো এক্সট্রা আরো 30% আপনাদেরকে রিফান্ড করা হবে। কোন মিডিয়ামে রিফান্ড হবে এটা আপনারা জানাবেন। হ্যাঁ, এটা কি ব্যাংক বিকাশে হবে, নগদ হবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে? সো আপনারা কাইন্ডলি একটু চেক করে নিন যদি এরকম কেউ থাকেন। নাহলে হয়তো অবাক হতে পারেন যে কি ব্যাপার, আমি তো 20% ডিসকাউন্টে ভর্তি করছি, এখন আবার ওনারা বলছেন 50%। না, এটা আপনাদেরকে আগে নক করা হয়েছে, প্রত্যেককে নক করা হয়েছে, এরপর অ্যানাউন্স করা হয়েছে। হ্যাঁ, সো এটা যাতে আপনাদের জন্য কোনো রকম কষ্টের কারণ না হয় বা দুশ্চিন্তার কারণ না হয়। আচ্ছা,
তো এইগুলোই ছিল আমাদের মোটামুটি কোয়ারিজ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাচ্চা কি শুধুই অনলাইনেই পড়ে যাবে? হ্যাঁ, উস্তাজদের সাথে কি কোনো কানেকশন থাকবে না বা কোনো যোগাযোগ কি হবে না? না, আমরা চেষ্টা করব যে প্রতি মাসে অন্তত এক দিন, হ্যাঁ, আমি আমি আপনাকে 100% কমিটমেন্ট দিচ্ছি না, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতি মাসে অন্তত একদিন বাচ্চাদের সাথে বাচ্চা, অভিভাবক এবং উস্তাজাদের একটা গেট টুগেদার করার জন্য। গেট টুগেদার আসলাম, খেয়ে খেলাম দিলাম চলে গেলাম এরকম না। এই দিনটা ধরেন একটা ডে লং প্রোগ্রাম হবে, যে উস্তাজাদের সাথে যারা অনলাইনে পড়ে, তো ওই দিন মানে সামনাসামনি তাদের সাথে মেশা, বা তাদের কাছে কিছু মানে উস্তাজাদের সংস্পর্শ পাওয়া, সোজা কথা উস্তাজ এবং উস্তাজাদের সহবত বা সংস্পর্শে থাকা। এবং এই দিন মানে সামনাসামনি প্যারেন্টসদের সাথে আলোচনা হবে, হ্যাঁ, যে কি কি প্রোগ্রেস কেমন হচ্ছে, হ্যাঁ, কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা, কোনো প্রবলেম ফেস করছে কিনা, বা আমাদের পক্ষ থেকে কি ঘাটতি আছে। আমি আবারও বলছি এবং আমি বারবার বলছি এটা, এবং আমি খুব মানে বিনয়ের সাথে বলছি যে আমাদের অনেক প্রবলেম হবে, হ্যাঁ, আপনারা যদি সহায়তা করেন এটা আমাদের জন্য ইজি হবে। কারণ এটা আসলে আমাদের জন্য, আমরা অলরেডি এডুকেশন নিয়ে বিগত 4 বছর কাজ করেছি, বাট এই যে প্রি স্কুল এডুকেশন যেটা, হ্যাঁ, আমাদের সমস্ত কোর্সগুলো অ্যাডাল্টদের জন্য, বাট এত আর্লি স্টেজের একটা বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা ভেরি ডিফিকাল্ট। এবং অনলাইন বিধায় এখানে আসলে আমাদের প্রয়োজনীয় রিসোর্স একটু কম, কিন্তু তারপরও আপনারা যদি সহায়তা করেন, আপনারা যদি আমাদের কিছু কিছু শর্টকামিংস বা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, বা বলেন যে এটা এভাবে না করে এভাবে করেন আরো বেটার হতে পারে, হ্যাঁ, মানে পরামর্শের দৃষ্টিতে দেখার অনুরোধ করবো আমাদের ভুল ত্রুটিগুলোকে। হ্যাঁ, এখানে কোনো মানে সমালোচনা দৃষ্টিতে না, বরং পরামর্শের দৃষ্টিতে। তাহলে আমার মনে হয় যে এটা আমরা আরো ভালো করতে পারবো, কারণ আমাদের অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে। সো যে কোনো আপনাদের পরামর্শ, সাজেশন আমরা ওয়েলকাম করি। হ্যাঁ, তো হোপফুলি আমরা আরো ভালো কিছু করতে পারবো যদি আমরা মানে একসাথে সবাই এগোনোর চিন্তা করি, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। হুম, এই আর কি। আর যদি দেখি যে এখানে কেজি শেষ করার পর আপনারা যদি চান, বা যদি বিশেষ করে প্রবাসী প্যারেন্টসদের যে ডিমান্ডটা ছিল যে আপনারা 1 2 3 4 কন্টিনিউ করেন, তাহলে আমরা সেক্ষেত্রে তখন চিন্তা করব যে ওকে ফাইন, কেজি তো একটা ব্যাচ শেষ হলো, তো এখন কি আমরা 1 স্টার্ট করতে পারি কিনা। এটা তখন চিন্তার বিষয়, মানে জাস্ট এই জন্য বলে রাখলাম যে এটা আন্ডার কনসিডারেশন। এটা এমন না যে আমরা করবই না অথবা করবই, এমন কিছু না। সো ক্লাস 1 অনলাইনে আসবে কিনা এটা আমরা তখন সিদ্ধান্ত নিব যখন একটা ব্যাচ কেজি শেষ হবে, মানে এখন থেকে ধরেন মিনিমাম 2 বছর, এর আগে নয়। ঠিক আছে? তো এটা ছিল আমাদের মোটামুটি। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কারিকুলামটা জাস্ট দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। প্লে এবং নার্সারির কারিকুলামটা আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো প্লেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাতে থাকবে হলো লেখা শেখার পূর্ব প্রস্তুতি, কলম ধরা, হাত ঘোরানো শেখা, হ্যাঁ, মানে একেবারেই ধরেন জিরো থেকে শুরু হবে। স্বরবর্ণ পরিচিতি, স্বরবর্ণ চেনা, লিখতে শেখা, খুঁজে বের করা, রং করা, মানে একদমই অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে শেখা। আমরা যেভাবে মানে আমি পার্সোনালি এটাকে বলি গন্ডার মেথড। আমরা ছোটবেলায় যেভাবে ক খ গ ঘ শিখে এসেছি, এটা আসলে একটা গন্ডার মেথড। হ্যাঁ, মানে গন্ডারের চামড়ার মতো চামড়া ছিল আমাদের, তার এই জন্য হয়তো আমরা শিখে গিয়েছি, বাট এটা আসলে কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল না আমাদের জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখা। হ্যাঁ, তো এখানে যেটা হবে যে ছবি দেখে, রং করে, খুঁজে বের করে, পাজল গেম এইসবের মাধ্যমে বাচ্চারা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখবে। এবং বর্ণ দিয়ে বাক্য শেখা, হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে কেবলমাত্র টিচার বাক্য বলবেন যে এইটা দিয়ে এরকম বাক্য হতে পারে, হ্যাঁ, এরকম একটা বলে না যে নতে নামাজ দ্রুত পড়ো, এই টাইপের যে জিনিসগুলো থাকে বাচ্চাদের জন্য, হ্যাঁ, ওইটা আর কি। মানে বাচ্চা নিজে তো আর বাক্য বানাইতে পারবে না, বাট তাদেরকে বলা হবে যে জিনিসটা কি। গণিতে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা চিনতে শেখা, গুনতে শেখা, লিখতে শেখা। মানে দেখে চিনবে, গুনতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। হ্যাঁ, এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সংখ্যা খুঁজে বের করা এবং রং করা। আচ্ছা, এখন আপনাদের যে কিন্তু মনে হতে পারে যে সারা বছর ধরে 1 থেকে 10 শিখবে। দেখেন আসলে সারা বছর হলেও ক্লাসের মানে 4 বছরের একটা বাচ্চার জন্য 4 বছর বয়সে ইটস এনাফ। এটা কিন্তু কেবল আমাদের মানে আমরা যে কল্পনা থেকে এটা করেছি তা না, এই কারিকুলাম গুলো তৈরি করা হয়েছে একাধিক বই এবং কারিকুলাম, নট অনলি বাংলাদেশের এবং বাইরেরও কিছু কিছু কারিকুলাম আমরা দেখেছি। তাতে আমাদের মনে হচ্ছে যদি আমরা খুব কমফোর্টেবলি বাচ্চাদেরকে শেখাতে চাই, 4 বছরের একটা বাচ্চাকে এত প্রেশার দিয়ে 1 থেকে 50 পর্যন্ত শেখানোর কোনো দরকার নাই।
হ্যাঁ, তাহলে সামনে কি পড়বে সব যদি প্লেতে শিখে যায়। আর প্রথম দিকে তো ও একটু খেলার মুডে থাকবে না। সো তারপরও যদি দেখি যে না, আমাদের ধরেন 8 মাসে বা 10 মাসে 1 থেকে 10 হয়ে গেছে পুরোপুরি ভালো মতো, তাহলে আমরা আরেকটু এগোবো। যদি সময় থাকে আমরা আরো এগোবো, এমন না যে এটা শেষ হয়ে গেলে এখানেই বসে থাকতে হবে। সময় থাকলে আমরা আরেকটু এগোবো। বাট এটাই মোটামুটি প্লেয়ের জন্য একটা স্ট্যান্ডার্ড, যে 1 থেকে 10 চেনা গোনা লিখতে শেখা এবং সংখ্যা খুঁজে বের করা, রং, কারণ 1 থেকে 10-এ বাংলা ইংরেজি ভালো মতো জানবে। এরপর ইংরেজিতে লেখা শেখার পূর্ব প্রস্তুতি, রাইটিং স্ট্রোক, A to Z লেটার শেখা, ক্যাপিটাল স্মল চিনতে শেখা, লিখতে শেখা, ট্রেসিং, ফাইন্ডিং, কালারিং লেটার থ্রু অ্যাক্টিভিটিজ, ঠিক আছে, এবং লার্নিং সেন্টেন্স থ্রু লেটার্স। এবং আরবি কি হবে, 29টা হরফের বিশুদ্ধ উচ্চারণ শিখবে। এবং শুধু উচ্চারণ শেখা না, এখানে উচ্চারণ শেখা বলতে আপনার মানে সে লিখতেও শিখবে হরফ। ঠিক আছে, প্লেতে 29টা হরফ বিশুদ্ধ উচ্চারণে শিখবে, লিখতে শিখবে। এবং এখানে আরেকটা জিনিস ইয়ে হচ্ছে কায়দার আপনার একটা ইন্ট্রোডাকশন হবে এখানে। ঠিক আছে, কায়দার একটা ইন্ট্রোডাকশন হবে তার প্লেতে। বাট কায়দা যে একেবারে পুরোপুরি ডিপ, 4 বছর একটা বাচ্চাকে মাথ বোঝানোর মতো তার লেভেল না এটা আসলে। পুরো 29টা হরফ বিশুদ্ধভাবে শেখানো যায় এবং যদি ওকে লেখানো যায়, এটা এনাফ 4 বছরের জন্য। ঠিক আছে, ওকে। আর দিনিয়াতের ক্ষেত্রে তো বললাম যে আপনার বেসিক মৌলিক ইমানের বিষয়গুলো থাকবে, হ্যাঁ, তাহারাতের বিষয়গুলো থাকবে, এবং দৈনন্দিন সুন্নাহ আদব কায়দার বিষয়গুলো থাকবে, দুয়া আদব মাসনুনিয়া এগুলো থাকবে আর কি। যে এবার আমরা নার্সারিতে আসি। নার্সারিতে হচ্ছে বাংলার ক্ষেত্রে যেটা, এখানে হলো স্বরবর্ণ পরিচিতি, দেখা শোনা বলা লিখা খুঁজে বের করা রং করা, মানে এটা হলো আপনার আরেকটু অ্যাডভান্স লেভেল। ব্যঞ্জন এটা আমাদের ব্রোশিউরের মধ্যে এই বইগুলোর আমরা দিয়ে দিব, শর্ট PDF অ্যাড করে দিব। সো আপনারা বইগুলো দেখে আন্দাজ পাবেন যে কি কি পড়ানো হবে, কিভাবে কোন স্টাইলে পড়ানো হবে, এটা ব্রোশিউরের মধ্যে থাকবে। ঠিক আছে, এখানে আকার ইকার ইকার উকার উকার এই সমস্ত জিনিসগুলো থাকবে। ইংরেজির মধ্যে থাকবে মেকিং ফ্রম র্যান্ডমলি গিভেন লেটার, মেকিং সেন্টেন্স হবে, মানে র্যান্ডমলি গিভেন লেটার থেকে আপনার মানে ওয়ার্ড তৈরি করা, অ্যাকচুয়ালি যে রিঅ্যারেঞ্জ করে ওয়ার্ড তৈরি করা, পাজল টাইপের। এরপর হচ্ছে পিকচার থেকে অবজেক্ট আইডেন্টিফাই করা, পয়েম রিডিং, রিলেভেন্ট অ্যাক্টিভিটি, স্টোরি রিডিং, রিলেভেন্ট অ্যাক্টিভিটি। রিডিং বলতে এখানে বাচ্চাদের পড়তে ওভাবে শিখবে না, এখানে টিচার পড়ে শোনাবে, পয়েম শোনাবে, স্টোরি শোনাবে, এবং ওইটা থেকে ওদেরকে অ্যাক্টিভিটি করতে হবে, সো দ্যাট ওরা মানে ইংলিশটা ক্যাচ করার যে ক্যাপাবিলিটিটা, লিসেনিং স্কিলটা ডেভেলপ করবে। এবং ওয়ার্ড ম্যাচিং উইথ পিকচার্স, লেটার চার্ট থেকে ওয়ার্ড তৈরি করা, এটা টোটালি ফান এবং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে। ঠিক আছে, এবং গণিতে গিয়ে এখানে একটু হবে আপনার কম বেশি, ছোট বড়, হালকা ভারী, খাটো লম্বা এগুলা চিনতে শেখা। এরপর হচ্ছে যে 11 থেকে 40, প্লেতে 1 থেকে 10 পড়ে এসেছে, নার্সারি থেকে 11 থেকে 40 পর্যন্ত চেনা গোনা লিখতে শিখা। দেন হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা কথাই লিখা, বাংলায় 1 থেকে 20 পর্যন্ত ইংরেজিতে লিখা। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ক্রম বোঝা, জোড় বিজোড় বুঝতে পারা। হ্যাঁ, এখানে যে বুঝতে পারা এবং আইডেন্টিফাই করতে পারা যে ক্রম জিনিসটা কি, হ্যাঁ, সংখ্যাগুলোকে বড় ক্রমে ছোট ক্রমে সাজাও, জোড় বিজোড় আইডেন্টিফাই করো। এবং এখানে তার কায়দা এবং তাসবিদের নিয়মাবলী সম্পূর্ণরূপে কভার করবে 1 বছরে। প্লেতে কায়দার একটা ইন্ট্রোডাকশন হবে, কিন্তু নার্সারিতে গিয়ে আপনার নুরানি কায়দা এবং তাসবিদের যে নিয়মাবলী এগুলো হচ্ছে পুরোপুরি কভার করবে। ঠিক আছে, তা কেজি, এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি নার্সারি শেষ করে বাচ্চা কেজিতে, যে আমরা কেজিতে অ্যাডমিশন নিচ্ছি না, বাট কেজির সিলেবাস কিন্তু আমাদের অলরেডি প্ল্যানিং এ আছে। হ্যাঁ, যে বাচ্চা যদি নার্সারি শেষ করে কেজিতে আসে, তাহলে কেজিতে সে কি করবে। দেখেন, কেজিতে আমার একটা টার্গেট হলো বাচ্চাকে ফ্লুয়েন্ট বাংলা রিডিং পড়তে পারবে, গল্প কবিতা এবং অন্যান্য অ্যাক্টিভিটির মাধ্যমে বাংলা পড়ার স্কিল তৈরি করা হবে। কারণ ক্লাস 1-এ যে কোনো স্কুলে ভর্তি করতে গেলেই দেখবে এই বাচ্চা বাংলা ইংলিশ পড়তে পারে কিনা। সো কেজিতে গিয়ে কি হবে, আপনার যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আকার ইকার উকার সবকিছু আগে শিখে আসছে, এই কেজিতে আমাদের টার্গেট হলো বাচ্চার বাংলা রিডিং কে ফ্লুয়েন্ট করা এবং ইংলিশ রিডিং কে ফ্লুয়েন্ট করা, স্টোরি পড়তে পারা, পয়েম পড়তে পারা, ঠিক আছে, গল্প পড়তে পারা, কবিতা পড়তে পারা। গণিতের ক্ষেত্রে এবার সে 41 থেকে 100 পর্যন্ত যাবে এবং সংখ্যা চেনা গুণা লিখতে শিখা। 21 থেকে 50, আগে ছিল 1 থেকে 20, এখানে কেজিতে গিয়ে 21 থেকে 50 পর্যন্ত কথায় লিখতে পারবে, ইংলিশে লিখতে পারবে। এবং এক অঙ্কের যোগ বিয়োগ, হ্যাঁ, 5+7 3+2 এরকম আর কি, কারণ 2 অঙ্কের জন্য এটা আসলে 1-এ যেতে হবে। যখন হাতে রাখার হিসাব চলে আসবে, হাতে থাকলো 1, তো এই হাতে থাকার হিসাব অ্যাকচুয়ালি 1 থেকে। হ্যাঁ, এক অঙ্কের যোগ বিয়োগ এটা এখানে। আর গুণ এখন করছি না আমরা, কারণ গুণের জন্য নামতা লাগবে, নামতা হচ্ছে 1-এর সিলেবাস, যে কোনো স্কুলে দেখবেন নামতা 1-এ থাকে। হ্যাঁ, তো এই জন্য আমরা গুণ ভাগকে কিন্তু কেজিতে রাখিনি, বিকজ গুণ ভাগের জন্য নামতা লাগবে, নামতা 1-এর
কারিকুলাম। এর জন্য জাস্ট এক অঙ্কের যোগ বিয়োগটা কেজিতে রাখা হয়েছে। আর আরবির ক্ষেত্রে আপনার সম্পূর্ণ জুজ আম্মা বিশুদ্ধ উচ্চারণ এবং কায়দা নিয়মাবলী সহ পড়ে শেষ করবে, এবং সূরা ফিল থেকে সূরা নাস মুখস্থকরণ কেজিতে, এই এক বছরে। ঠিক আছে, যাতে টার্গেটটা হচ্ছে বাচ্চা ক্লাস ওয়ানে মানে 7 বছর বয়সে সে হিফজের জন্য প্রস্তুত থাকে। আমরা কিন্তু কেজি ভর্তি নিচ্ছি না, বাট কারিকুলাম অলরেডি আমরা তৈরি করে রেখেছি যাতে আমাদের ফিউচার প্ল্যানিং এর জন্য, যে আমরা কোথায় নিয়ে যেতে চাই একটা বাচ্চাকে। হ্যাঁ, তো কেজিতে গিয়ে মানে প্লেতে হরফ বিশুদ্ধ হবে, কায়দার ইন্ট্রোডাকশন হবে। নার্সারিতে ফুল কায়দা এবং তাসবিহ শেষ করবে। কেজিতে গিয়ে জুজাম্মা বিশুদ্ধ উচ্চারণ এবং কায়দা নিয়মাবলী সহ একদম সুন্দর মতো পড়ে শেষ হবে। সূরা ফিল থেকে সূরা নাস মুখস্থ করা হবে তার নামাজের জন্য, কারণ 7 বছর বয়স থেকে তাকে নামাজ পড়তে হবে। তো এই জন্য সূরা ফিল থেকে সূরা নাস এবং সূরা ফাতিহা মুখস্থ করানো হবে কেজির মধ্যে। ঠিক আছে, এরপর 7 বছরে গিয়ে যখন সে ওয়ানে যাবে তখন সে আপনার মানে যেহেতু নাজেরা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সে হচ্ছে যে মানে একদম প্রথম থেকে নাজেরা শুরু করে একবার চাইলে হিপস করতে পারে, অথবা নাজেরা এবং হিপস সে পাশাপাশি কন্টিনিউ করতে পারবে। এটা ডিপেন্ড করবে সে কোন প্রতিষ্ঠানে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানের উপরে নির্ভর করবে। এবং তার নামাজের জন্য কিন্তু সে রেডি, কারণ নামাজে যে রুকু সিজদা দোয়াগুলা এগুলাও কিন্তু দিনিয়াতের মধ্যে পড়ানো হবে। হ্যাঁ, যে রুকুতে কি পড়া হয়, সিজদাতে কি বলা হয়, দুরুদ শরীফ, এগুলো দিনিয়াতে শিখবে। আর সূরাগুলো আরবির মধ্যে শিখবে। সুতরাং 7 বছরে সে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে পুরোপুরি। হ্যাঁ, তো এই ছিল আমাদের মোটামুটি কারিকুলাম প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আহ, তো এখন আমি একটু জানতে চাইবো যে আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, তার আগে আমি একটু কয়েকটা প্রশ্ন এসেছে এখানে, আমি এগুলো একটু নিয়ে নিই, তারপর আপনাদের প্রশ্নের আমি নিব নতুন করে। কর্মজীবী মায়েদের বাড়িতে ফিরে গৃহস্থালী আবশ্যিক কিছু কাজ থাকে, সেক্ষেত্রে মায়ের পক্ষে রাত 7টা থেকে 9টায় সময়টা অনলাইনে বাচ্চাকে পাশে নিয়ে বসে থাকলে নাও হতে পারে। সময় কিছুটা কমানো বা পরিবর্তন করা যায় কিনা? আচ্ছা দেখেন, ব্যাপার সময় যদি এর চেয়ে আমরা কমাই, এর চেয়ে কমানোটা একটু টাফ, কারণ 30 মিনিটের ক্লাস ধরেন 10 মিনিট এখানে এমনিই চলে যাবে বাচ্চাকে রেডি করতে। 10 মিনিট চলে যাবে পড়ানোর জন্য। হ্যাঁ, পড়বে হয়তো 15 থেকে 20 মিনিট। তো এটাও যদি কমানো হয় তাহলে, এবং মিডিয়ামটাও তো অনলাইন, সো এটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, এখন যেটা হবে যে যদি আমরা একটু পরে দেই, টাইমটা 7টা থেকে পিছিয়ে দেই, এটা বাচ্চার জন্য কঠিন হয়ে যাবে। কারণ 4 বছরের একটা বাচ্চা তো 10টা পর্যন্ত জেগে থাকার চান্স সাধারণত কম, যদি না কোনো অন্য মানে রাত জাগার অভ্যাস হয়ে যায় বা সামথিং কিছু। তো এই জন্য এটা এভাবে রাখা হয়েছে। হ্যাঁ, এখন এটা আমরা শুরু করার পর যদি দেখি যে না আসলে কর্মজীবী মায়েরা সিরিয়াস প্রবলেম ফেস করছেন, তখন এটা আসলে আমরা অবশ্যই রিথিঙ্ক করব। কিন্তু এখন আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যে 7টা থেকে এটা উম, হতে পারে। দেখা যাক, কারণ এর বেশি হলে বাচ্চাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা তো তো রাতে আসলে ওভাবে নিতে পারবে না। তো এই জন্য আমরা 7টা থেকে রেখেছি। বাকিটা এখন মানে এখানে একটু আপনাদের পক্ষ থেকেও আমাদের একটু সহায়তা প্রয়োজন, যেটা একটু কিভাবে ম্যানেজ করা যায় এই বিষয়টা। যে কাজ মানে মানে এটা কি বলবো, এটাকে টাস্ক ম্যানেজমেন্ট করে কোনোভাবে এটাকে একটু মানে রিঅ্যারেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এই বিষয়টা একটু দেখা সম্ভব। বাকি ক্লাস শুরুর যদি দেখি যে না মায়ের আসলেই বলছেন যে অফিস থেকে ফিরে একটু বাসায় রান্না বান্না গুছগাছ গুছাই নিতেই 7টা কঠিন হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই আমরা তখন কনসিডার করব। হ্যাঁ, আচ্ছা সামনে রমজান আসে, তখন টাইমিংটা কেমন হবে? রমজানের মধ্যে আমরা দিনের বেলা নিয়ে আসবো ক্লাসটাকে, এটা এখনো আমরা মানে টাইমিং বা ঘন্টা ফাইনাল করে নিচে কয়টা থেকে কয়টা, বাট ডেফিনেটলি রমজান এটা দিনের বেলায় আসবে। উম, বা এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের কারিকুলাম এবং বইগুলো দিয়ে কেউ বাসায় পড়াতে চাইলে উম দেওয়া যাবে কিনা? আচ্ছা, এটা আমাদের একটু পেজ ইনবক্স করেন। কারিকুলাম এবং বই যদি কেউ চায়, আমরা কারিকুলাম বলতে কি, কারিকুলাম তো অলরেডি দিয়েই দিয়েছি, যে দেখালাম আপনাদেরকে এটাই কারিকুলাম। হ্যাঁ, এটাই কারিকুলাম। এবং বইগুলো যে আমাদের একেবারে নিজস্ব লেখা বই তাও না, বা আমাদের নিজস্ব কোনো এটা প্রোডাকশনও না। আমাদের কাছে মনে হয়েছে যে এই বুক সিরিজটা ভালো, এবং অলরেডি খালি আমাদের মনে হয়েছে তা না, আমরা কিন্তু এক্সপিরিয়েন্সড, প্রায় 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্সড একজন প্রি স্কুলিং এর ম্যাডামকে দিয়ে আমরা বইগুলো দেখিয়েছি, ভেরিফাই করেছি, এবং উনি বলেছেন যে ইয়েস এগুলো পড়ানো যেতে পারে। এরপর আমার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ,
আচ্ছা, আর ফিনান্সিয়াল যে কোনো ডিসকাউন্ট বা চিন্তার ক্ষেত্রে এটা আপনি একটু পেজে যোগাযোগ করবেন। বাট আমরা এই বিষয়টা আহ, মানে এটা ঠিক যেটা অনলাইন, বাট এখানে কিন্তু স্টিল, হ্যাঁ, আহ, যেমন হয়তো আপনি বলতে পারেন যে এখানে তো আপনাদের বিল্ডিং এর খরচ নাই, এখানে কারেন্টের ফিজ নাই, এটা নাই ওটা নাই, বাট স্টিল এখানে কিন্তু ধরেন এই যে অনলাইনে যে আমরা ভার্চুয়াল ক্লাসরুমটা মেনটেন করবো, হ্যাঁ, এটার একটা আপনার মান্থলি চার্জ আছে। হ্যাঁ, এবং এখানে মানে আপনার যে স্টাফরা এটার সাথে ইনভলভ, সেটা অ্যাডমিন স্টাফ হোক, আইটি স্টাফ হোক, শিক্ষকরা হোক, এখানে স্কুল মানে শুধু শিক্ষকরা নয়, এর পেছনে আপনার মাল্টিপল মানে টাইপস অফ বা মাল্টিপল স্কিলস এর মানুষ থাকে। হ্যাঁ, তো তাদেরও আপনার একটা সম্মানের বিষয় থাকে, সবকিছু মিলিয়ে একটা তো খরচ আছেই। বাট তারপরও আমরা চেষ্টা করেছি যে একেবারেই, যেহেতু অলরেডি মানে আপনাদের অনুরোধে আমরা 50% পর্যন্ত দেওয়া করেছি, তো আমরা চেষ্টা করেছি যে ফার্স্ট ব্যাচ হিসেবে যতটা মানে আমাদের জাস্ট যদি অপারেটিং কস্টটা উঠে আসে, এরপর যেহেতু আপনাদের আরো কিছু আমাদের ওয়ার্কশিট দিতে হবে বা আরো কিছু জিনিসপত্র দিতে হবে, সো যাতে অপারেশনটা খুব স্মুথলি চলে, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আমরা ফিটা নির্ধারণ করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি হতেই পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে রাখেন, তো যদি দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল আসপেক্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো যদি পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কাউকে বা সামথিং, তো সেক্ষেত্রে আপনারা আমাদের একটু পেজে মেসেজ দিন, এটা আমাদের অ্যাডমিন এটা আপনাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ। বা আমাদের ছবিগুলোতে দেখবেন হটলাইন নাম্বার দেওয়া আছে, মেল ফিমেল আলাদা হটলাইন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি ফোন করেও কথা বলতে পারেন। হ্যাঁ, বোনেরা হচ্ছে ফিমেল নাম্বারে ফোন দিবেন এবং ভাইয়েরা মেল অনলিতে ফোন দিবেন। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন বোনেরা। হ্যাঁ, আর ভাইয়েরা যদি কথা বলতে চান সরাসরি নাম্বারে ফোন দিবেন। ওকে। আচ্ছা, এবার বলেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখেও দিতে পারেন অথবা মুখেও বলতে পারেন। দেখেন, এখানে একটা বিষয়কে বলে রাখি, মান্থলি ফি জেনারেল ভাবে বা আম ভাবে কমানো এটা কারেন্টলি আমাদের যে এক্সপেন্স, এই এক্সপেন্সের সাপেক্ষে এটা কোনোভাবেই সম্ভব না যে আম ভাবে বা জেনারেলি কমাই দেওয়া। হ্যাঁ, যদি ব্যক্তি এটা এইটা নিয়ে আসলে মানে আমরা অনেক চিন্তা করেছি, কিন্তু কোনোভাবেই যেহেতু অ্যাডমিশন ফিতে একটা বড় অ্যামাউন্টের মানে ডিসকাউন্ট দেওয়ার কারণে মান্থলি ফিটা আসলে, যেহেতু এটা মান্থলি ফিটা কেন কমানো সম্ভব না দেখেন, মান্থলি ফিটা যেটা মাসে মাসে আসবে, আমাদের মান্থলি খরচটাও এটা সেই মানে যে আপনার পুরো স্টাফ স্যালারি যেটা, এটাও কিন্তু মাসে মাসেই যাবে। হ্যাঁ, অ্যাডমিশন ফিটা হচ্ছে ধরেন আমাদের ওভারঅল জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া, আপনাদের টেক্সট বইগুলো তো প্রোভাইড করা, ডায়েরি টারি হ্যান ত্যান যা যা আছে, এটার জন্য একটা বিষয়। কিন্তু মান্থলি ফিটা মান্থলি আসবে এবং মান্থলি এখান থেকে খরচ হবে। হ্যাঁ, সুতরাং এইটা এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যেটা একেবারে বেয়ার মিনিমাম একটা প্রফিট থাকে, একেবারে প্রফিট না থাকলে তো আসলে সামনে আমরা কাজ করতে পারবো না এখান থেকে। হ্যাঁ, যাতে সমস্ত এক্সপেন্স গুলো মেনটেন করার পরে একেবারে বেয়ার মিনিমাম একটা প্রফিট থাকে। তো এই জন্য মান্থলি ফিটা আসলে কমাইলে আমাদের দেখা যাবে যে আপনার এক্সপেন্স কস্টের চেয়ে মানে এক্সপেন্স বেশি হয়ে যাবে, আমরা থ্রেশহোল্ডেও থাকাটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তো ওই জায়গাটাই আসলে আমাদের একটু ডিফিকাল্ট। তো এই জন্য আমি বলবো যে আর আমভাবে এটা এমন না যে মানে আলহামদুলিল্লাহ অনেকের পক্ষে হয়তো এটা ইজিও, তো যাদের জন্য ইজি বা যারা সম্ভব বা যারা মনে করছেন যে অবশ্যই আমার পক্ষে এটা মানে আমি চেষ্টা করলে হবে বা একেবারেই অসম্ভব না, হ্যাঁ, তাদের জন্য আসলে এটা আমার মনে হয় এটা থাকতে পারে। বাকি এখন যদি কেউ এরকম হয় যে মানে আমি খুবই আগ্রহী, সবকিছু শুনে আমার খুব ভালো লেগেছে, আমি আন্তরিকভাবে আগ্রহী কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না, সেটা একটা ডিফারেন্ট কেস বা সেটা একটা ডিফারেন্ট বিষয়। হ্যাঁ, কিন্তু এটা আমভাবে যদি আমরা পুরোটা কমিয়ে দিই অ্যাডমিশন ফি এর মতো এটাও, তাহলে হচ্ছে আমাদের আমরা অপারেশনটা ঠিক মতো তখন আপনারাই বিরক্ত হবেন যে এই আপনার মানে 2 দিন পর পর টিচার চেঞ্জ করতেছেন বা 2 দিন পর পর এই সিস্টেম চেঞ্জ হচ্ছে, আগে এখানে ক্লাস হতো এখন এটাতে ক্লাস হচ্ছে, এখন আগে এই সিস্টেম ছিল এখন এই সিস্টেম। সে একটা স্মুথলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা মানে অ্যামাউন্ট অফ মানে কি বলবো ক্যাশ ইনফ্লো দরকার একটা প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, তো এই জন্য মান্থলি ফিটা ওই হিসাব করে করা হয়েছে যে আমাদের মান্থলি এক্সপেন্স কেমন, এবং আমাদের যদি 20 জন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে আমাদের মান্থলি ক্যাশ ইনফ্লোটা কেমন। সো আমি খুব ফ্র্যাঙ্কলি এই বিষয়গুলো শেয়ার করছি, নাহলে একটু কনফিউশন থাকে আসলে, হ্যাঁ, যে কেন এরকম। তো এই জন্য মান্থলি ফিটাতে আসলে আমাদের জন্য একটু কম ডিফিকাল্ট। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ওই যে অ্যাডমিশন ফিটা তো আমরা বলেছি যে 50%, আর মান্থলি ফিতে যদি কারো স্পেশাল কেস কেস বাই কেস বেসিসে, এটা আমরাও চাই না যে কেউ কেবলমাত্র ফিনান্সিয়াল কারণে আন্তরিক ইচ্ছা সত্ত্বেও মানে বঞ্চিত হোক, বা আমরাও চাই না এটা। তো সেক্ষেত্রে এটা মানে বিবেচ্য বিষয়, কেস টু কেস বেসিসে।
ঠিক আছে। কোর্সগুলোর ইন্টারমিক্সিং কি সম্ভব? মানে কেউ যদি নার্সারির বাংলা কমপ্লিট করা আছে কিন্তু আরবি পিছিয়ে আছে, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা একটা দারুণ প্রশ্ন করেছেন। এই বিষয়টা আসলে কতটা ফিজিবল, ইনফ্যাক্ট ফার্স্ট কোশ্চেন আমাদের। হুম, আপনাদের মানে এখন পর্যন্ত এই প্রশ্নটা আমরা পাই নাই, সো জাজাকিল্লাহ খাইরান। এটা আমি এখনই আপনাকে আনসার করতে পারবো না, বিকজ ভেরি নিউ কোয়েশ্চেন। আমরা একটু আমাদের অ্যাডভাইজার সাথে একটু কথা বলি, এবং সেক্ষেত্রে আমাদেরকে একটা মানে একটা কনক্রিট ডিসিশনে আসতে হবে যে এক্ষেত্রে ফিজিবল মডেলটা কি হতে পারে। যে যদিও এটা আসলে একটু মানে মেনটেন করার ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিজ আছে, বাট এটা আমরা চিন্তা করে দেখবো। হ্যাঁ, আপনি আমাদের পেজে 3-4 দিন পরে একবার একটু নক দিয়ে না, আজকে 21 তারিখ, তো আপনি 25 তারিখ একটু নক দিয়ে আমাদের পেজে, এবং ইনশাল্লাহ আমরা জানাই দিব। অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর, যদি না এটা এক্সটেন্ড হয়, কারণ শেষের দিকে গিয়ে আমাদের অন্যান্য বড়দের কোর্সের ক্ষেত্রেও যে একটা অভিজ্ঞতা, অনেকে বলে যে আমার স্যালারি হবে 2 তারিখে, 3 তারিখে, সো প্লিজ একটু 4-5 দিন একটু টাইম বাড়ায় দেন, কারণ নর্মালি দেখা যায় যে 3-4-5 তারিখের দিকে স্যালারি হয়। তো সেক্ষেত্রে এরকম অনুরোধ পেলে আমরা তখন ওইটা চিন্তা করব 4-5 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করার ক্ষেত্রে, বাট এখন পর্যন্ত 31শে ডিসেম্বর ডেট আছে। হ্যাঁ, কারণ 31 ডিসেম্বরের মধ্যে যদি 20 জন হয়, তাহলে আমরা আর এক্সটেন্ড করবো না, আমরা প্যারেন্টস ট্রেনিং এ চলে যাব তখন 1 তারিখ থেকে। হ্যাঁ, 1 তারিখ থেকে প্যারেন্টস ট্রেনিং এ গিয়ে ধরেন 7-8 তারিখ পর্যন্ত প্যারেন্টস ট্রেনিং করে 10-11 তারিখ থেকে হয়তো আমরা ক্লাস শুরু করে দেওয়ার চিন্তা করবো তখন। হ্যাঁ, এই ইসলামিক স্কুলে ভর্তি পরীক্ষায় বাচ্চার ডিভাইস অ্যাক্সেস আছে কিনা জানতে চাই। বাচ্চা অনলাইন স্কুলিং এ পড়েছে, এই বিষয়টা ওইসব স্কুল নেগেটিভলি নেবে কিনা? দেখেন, অনলাইন স্কুলে পড়া মানেই বাচ্চার ডিভাইস অ্যাক্সেস যে আছে তা না। আমরা তো এটাই তো বললাম না, এটা দিয়ে তো আমাদের আলোচনা শুরু হলো যে ডিভাইস অ্যাক্সেস থাকবে প্যারেন্টস এর কাছে। হ্যাঁ, ডিভাইস অ্যাক্সেস থাকবে প্যারেন্টস এর কাছে। এই জন্যই তো বললাম যে ল্যাপটপ বা ডেস্কটপে বাচ্চা ক্লাস করবে, বাচ্চা ফ্রিলি, এটা তো অ্যাক্সেস না। হ্যাঁ, অ্যাক্সেস থাকবে প্যারেন্টস এর কাছে। বাচ্চার শুধুমাত্র মানে লার্নিংটা নেবে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, বাচ্চা অনলাইন স্কুলে পড়েছে, ওই স্কুল নেগেটিভ নেবে কিনা? দেখেন, বেশিরভাগ স্কুলই মানে আমরা মানে ইনফ্যাক্ট আমার তো বাচ্চারা স্কুলে পড়ছে, তো আমার এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে যে আমাদের যারা মানে মানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে এটা আমি বলছি, হ্যাঁ, এটা স্কুল অথরিটি হিসাবে না। সেটা হচ্ছে একটা বাচ্চাকে ক্লাস 1-এ ভর্তি করতে গেলে কি দেবে। আমার মেয়েকে আমি পার্সোনালি কিন্তু, ওর মা হচ্ছে, ওকে আমরা কোথাও প্লে নার্সারিতে ভর্তি করিনি। হ্যাঁ, ওর ফুল প্রি স্কুল বাসায় বা হোম স্কুল বলতে পারেন, 1 থেকে ওকে আমরা সরাসরি স্কুলে দিয়েছি। হ্যাঁ, তো ওর আর্লি এডুকেশন পুরোটা বাসায়। তো নর্মালি ওকে 1-এ কিন্তু কোথাও জিজ্ঞাসা করে নাই যে তুমি এটা কোত্থেকে শিখেছো বা কেন জেনেছো। এবং নর্মালি কি 1-এ একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে কি দেখে, যে 1-এর যে কারিকুলাম এটা নিতে পারছে কিনা। হ্যাঁ, তো 1-এর যে কারিকুলাম সেটা যদি একটা বাচ্চা ফুললি ক্যাপাবল হয় নেওয়ার জন্য, তাকে এটা নেগেটিভলি, এটা প্যারেন্টস পড়িয়েছে। হ্যাঁ, এটা প্যারেন্টস পড়িয়েছে। তো এটা আসলে নেগেটিভলি নেওয়ার আমার জানা মতে কিছু নেই। হ্যাঁ, এখন যদি ওই স্কুল অথরিটি এটা নিয়ে স্পেসিফিক ভাবে ইস্যু ক্রিয়েট করতে চায়, সেটা তাদের বিষয়। হ্যাঁ, যে অনলাইন স্কুল তো এখানে, সেক্ষেত্রে আপনি বলবেন যে দেখেন ঠিক আছে আমার বাচ্চা অনলাইন স্কুলে পড়েছে, কিন্তু ও শিখেছে কিনা, আপনার ক্লাস 1-এর কারিকুলাম ক্যাচ করতে পারছে কিনা আপনি সেটা দেখেন। আপনি ক্লাস 1-এর আপনি কেজি পর্যন্ত ইন্টারভিউ নেন। হ্যাঁ, যে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন যে আপনার 1-1-এর জন্য সে ক্যাপাবল কিনা, আপনি সেটা দেখে আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে, ক্লাস 1-এর পড়া ক্যাপাবল নেওয়ার জন্য, কেজি পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে, বাট কেবলমাত্র অনলাইনে পড়েছে দেখে আপনি নিবেন না। এটা ঠিক আছে, সেটা স্কুলের সিদ্ধান্ত, যদি থাকে নীতিমালা থাকে সেটা ডিফারেন্ট বিষয়, বাট ইট ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি। সাধারণ কোনো গ্রুপ বা চ্যানেল আছে কি যেখানে স্টুডেন্টের প্যারেন্টস ছাড়াও অন্যান্য প্যারেন্টস যুক্ত থাকতে পারবে ইনফরমেশন? হ্যাঁ, আমাদের পেজেও তো আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া হয়, সমস্ত ইনফরমেশন দেওয়া হয়। ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে না পারলে ফোনে কি ক্লাস করা যাবে না? বাচ্চার স্ক্রিন এডিকশন নাই। যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে বা কোনো মানে অ্যাক্সেসিবল না হয়, ফোনে করা যাবে, কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে ফোন যেন বাচ্চার কন্ট্রোলে না থাকে। স্ক্রিন এডিকশন না থাকলেও
ধরেন বাচ্চা বোঝেই না মোবাইল কি জিনিস, স্টিল এটা মাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আমরা এটা খুব স্ট্রিক্টলি বলছি যে বাচ্চার কোনোভাবেই, বাচ্চাকে যেন মোবাইল অ্যাক্সেস বাচ্চার কাছে না যায়। পেজের লিঙ্ক না, বাচ্চাকে যদি একটা নির্দিষ্ট সময় পর ম্যানেজ না করা যায় সেই জন্য, অথবা অন্য কোনো কারণ কোর্স ডিসকন্টিনিউ করতে হয়, সেক্ষেত্রে প্রসেসটা কি, এবং কোর্সের মধ্যে যদি 2-3 মাস ক্লাসে গ্যাপ থাকে তারপর করণীয় কি। যদি ডিসকন্টিনিউ করতে হয় তাহলে ধরেন আপনি ওই 1 তারিখ থেকে ডিসকন্টিনিউ করবেন, এবং ওই 1 তারিখ থেকে সেক্ষেত্রে আর মানে নর্মাল একটা স্কুল থেকে যেভাবে আপনি ডিসকন্টিনিউ করেন সেভাবে, ধরেন আপনি মার্চের 15 তারিখ থেকে ডিসকন্টিনিউ করলেন, হ্যাঁ আপনি মানে মার্চ ওই মান্থটা কমপ্লিট করবেন। দেন হচ্ছে আপনি এপ্রিল থেকে আর আসলেন না, এবং এপ্রিল থেকে আর স্যালারি মানে মান্থলি যেটা বেতনটা দিবেন না, মানে নর্মাল যেটা প্রসেস। হ্যাঁ, এটা আলাদাভাবে যে কোনো ইয়া নাই, বাট অবশ্যই স্কুল অথরিটিকে এটা জানাই নিন, মানে হুট করে একটা বাচ্চা আসতেছে না, এটা আসলে তখন একটা দুশ্চিন্তার বিষয় যে কি হলো বা কোনো সমস্যা হলো কিনা। হুম। সো ওইটা অ্যাজ ইউজুয়াল যেটা হয়, 1 তারিখ থেকে জাস্ট ক্লোজ করে দেয়া, ওইটাই প্রসেস। বাকি আগে থেকে একটু জানাই নিলে ভালো হবে। কোর্সের মধ্যে 2-3 মাস ক্লাসে গ্যাপ থাকে তারপর করণীয় কি, এটা আসলে খুবই কঠিন বিষয়। যে 2-3 মাস কোনো গ্যাপ থাকে, তাহলে অ্যাটলিস্ট ওই 2-3 মাস যেন বাচ্চার প্যারেন্টস বাসায় পড়ায় নেয়। হ্যাঁ, মনে করেন 2-3 মাস কোনো কারণে বাচ্চা থাকতে পারবে না, হতে পারে না, অনেক সময় হয়তো 2 মাসের জন্য গ্রামে যেতে হচ্ছে বা দেশের বাইরে যেতে হচ্ছে, যে কোনো কিছু। এই 2 মাস যেন, 2 মাসের কারিকুল আমাদের সাথে পেজে যোগাযোগ করলে আমরা তখন হচ্ছে ওই যে আপনার গ্রুপে, অ্যাকচুয়ালি পেজে না, তখন আমরা হচ্ছে ইয়া করে দিব যে ওই 2 মাসে কি কি পড়ানো হবে বা কিভাবে আগাতে হবে সবকিছু এগুলো হচ্ছে আমরা প্যারেন্টস কে দিয়ে দেবো বা সামথিং, তখন প্যারেন্টস অ্যাটলিস্ট মানে একেবারেই 2-3 মাস টোটালি জিরো হয়ে আবার 2-3 মাস পরে আসা, তখন মানে ওই 2-3 মাসের গ্যাপ কাভার করা কঠিন, কারণ সময় তো কম অনলাইনে। হ্যাঁ, আবার সব সবাই এগিয়ে গিয়েছে, একজনকে আমরা আবার ডিফারেন্ট ভাবে টাইম দেওয়া এটাও একটু ডিফিকাল্ট। তো যদি এরকম গ্যাপ কোনো কারণে মনে হয় সম্ভাবনা দেখা যাচ্ছে, তাহলে আগেই জানাবেন, ওই গ্যাপটা যেন প্যারেন্টসরা কাভার করতে পারে, পুরোপুরি গ্যাপ না হয় এজন্য আমরা সাপোর্টটা দিব আগেই। হ্যাঁ, কিন্তু গ্যাপ হয়ে যাওয়ার পরে এসে বললে একটু ডিফিকাল্ট। হার্ড ম্যাটেরিয়াল কি প্রতি মাসে পাঠানো হবে নাকি শুরুতে একসাথে? শুরুতে একসাথে, ওই যে বললাম পুরো বছরের বই আমরা একসাথে দিব। ক্লাস শুরু হওয়ার আগেই পুরো বছরের বই এবং স্কুল ডায়েরি, এটা ইনশাল্লাহ আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, এরপর যদি মনে হয় যে কোনো একটা বই বা কোনো একটা বিষয় মনে হচ্ছে যে এটা যেটা সফট কপি নাই বা হার্ড কপি পেলে ভালো হবে, তখন আমরা ওইটা পাঠাবো। এটা ডিপেন্ড করবে প্রয়োজন এবং পরিস্থিতির বেসিসে। কিন্তু মূল যে টেক্সট বই, এইটা আমরা একদম ক্লাস শুরু হওয়ার আগেই আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ। আমি মাত্র এসেছি, কিভাবে এই ক্লাসটা রেকর্ড পাবো? আচ্ছা, এটার আমাদের পেজে আপনি রেকর্ড পাবেন। আমাদের পেজের লিংকটা আমি উপরে একবার দিয়েছিলাম, এখানে তারপর আর একবার আমি দিচ্ছি। আমাদের পেজে আমরা রেকর্ডিংটা শেয়ার করব। হ্যাঁ, এটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন, পেজটা আপনি একটু ফলো দিয়ে রাখেন, ওখান থেকে আপনি রেকর্ডিংটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।